একটু আগে অফিসের বস নুহাসকে তার কেবিনে ডেকে নিয়ে টেবিলের উপর দুটো খাম এগিয়ে দিলে বলল, আপনাকে আমাদের কোম্পানির আর কোনো প্রয়োজন নেই। আগামীকাল থেকে আর অফিসে আসার দরকার নাই আপনার। খাম দুটোর ভিতরে একটাতে আপনার মাসের বেতন, আরেকটাতে টার্মিনেশন লেটার আছে। এখন আসতে পারেন আপনি। বসের এমন কথায় খানিকটা ভ্যাবাচেকা খেয়ে সামনে পড়ে থাকা খাম দুটোর দিকে তাকিয়ে রইল নুহাস। খাম দুটো উঠাচ্ছে না দেখে চেয়ারে বসে থাকা লোকটা এবার রূঢ় কণ্ঠে বলে উঠল, কি হলো? ওভাবে বোকার মতো দাঁড়িয়ে না থেকে খাম দুটো উঠিয়ে নিন। আর হ্যাঁ, আপনাকে কেন বরখাস্ত করছি, কি কারণে করছি, এসব কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। বসের এহেন কথার পর পাল্টা প্রশ্ন করার ইচ্ছা থাকলেও আর সাহস হলো না নুহাসের। কলের পুতুলের মতো খাম দুটো হাতে নিয়ে ধরা পায় কেবিন ছেড়ে বেরিয়ে এসে নিজের ডেস্কে গিয়ে ধপ করে বসে পড়ল সে। তার মাথার ভিতরে বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সে কি এমন করল যার কারণে বিনা নোটিশে চলতি মাসের বেতন হাতে ধরিয়ে দিয়ে বরখাস্ত হতে হলো? তাহলে কি এসবের পিছে অফিসের সিনিয়র রায়হান ভাই কোনোভাবে জড়িত? রায়হান ভাই এই অফিসের সবথেকে পুরনো আর সিনিয়র কলিগ। বেটেখাটো আর মোটকু গোছের লোকটাকে দেখতে যতটা সহজ সরল লাগে, ভিতরে ভিতরে ঠিক ততটাই ধুরন্ধর। অফিসের যত 2 নাম্বারই সব তার হাত দিয়েই হয়। অফিসের সবাই তাকে জমের মতো ভয় পায়। কয়েক মাস ধরে একটা প্রজেক্ট ফাইলে সিগনেচার করিয়ে নেওয়ার জন্য রায়হান নামের লোকটা নুহাসকে খুব চাপচাপি করছিল। কিন্তু ফাইলটা নুহাসের কাছে ঠিকঠাক লাগেনি বিধায় সে তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। কিন্তু কয়েকদিন আগে ডেস্কের সামনে এসে এমনভাবে ধমকি ধামকি দিয়ে গেল মনে হচ্ছিল অফিসটা তার বাবার নামে চলে। তাই নুহাসও এক প্রকার রেগেমেগেই বলেছিল, যা পারেন করেন গিয়ে, আমি ওই ফাইলে সিগনেচার করব না। তখন সে ও নুহাসকে পাল্টা থ্রেট দিয়ে বলেছিল, অফিসের সৎ কর্মচারী হয়ে কতদিন থাকতে পারো সেটাও দেখছি আমি। 1 সপ্তাহের ভিতরে যদি অফিস ছাড়া করতে না পারি তাহলে আমিও এক বাপের ব্যাটা নই। নুহাস তার ডেস্কে বসে এসব ভাবতে ভাবতে সামনের কাচ ঢাকা কেবিনের দিকে তাকাতেই দেখল বদখত চেহারার লোকটা তারই দিকে শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার চোখে চোখ পড়তেই সে তার থোবড়াটা বিকৃত করিয়ে এমন একটা বিজয়ের হাসি হাসল যা দেখে নুহাসের আর কিছু বুঝতে বাকি রইল না। লোকটাকে নুহাসের প্রথম দিন থেকেই অপছন্দ ছিল। গায়ের রঙের মতো মনটাও নর্দমার পানির মতো কালো আর আবর্জনায় ভরা। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে এই অফিসে কর্মরত নুহাস। অফিসের প্রতিটা মানুষ আর সবকিছুর সাথে হাজারো স্মৃতি জড়ানো। কিন্তু আপসোস, আগামীকাল থেকে আর এই অফিসে কোনোদিনও আসা হবে না তার। এই ডেস্কটাতেও আর কখনো বসা হবে না। দুনিয়াটা সৎ আর সরল মানুষদের জন্য এত কঠিন কেন কে জানে? কথাটা মনে হতেই চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে উঠল নুহাসের। সন্ধ্যায় অফিসের সবার সাথে শেষবারের মতো দেখা করে অফিস থেকে বার হলো নুহাস। অন্যদিন অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যায় সে। কিন্তু আজকে তার বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। বাড়ি ফিরেই বা কী করবে? অবন্তীকে সে কি বলবে? এতদিন ধরে সততার সাথে কাজ করার প্রতিদান হিসাবে আজকে তার চাকরিটাই চলে গিয়েছে। টং দোকানের পাশে কাঠের একটা বেঞ্চে মন খাড়ার করে বসে আছে নুহাস। তার হাতে দুটো হলুদ রঙের খাম। একটাতে চলতি মাসের বেতন, আরেকটাতে বরখাস্ত হওয়ার চিঠি। খাম দুটোর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবছে সে, অফিসের জন্য কতই কিছু না করলাম। রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি সব সময়। আর আজ সেই অফিস প্রতিদান হিসাবে চাকরিচ্যুত করল। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তে মুখ থেকে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বেঞ্চের উপর রাখা মোবাইল ফোনটা একটু পরপর বেজে উঠে আবার বন্ধ হয়ে যাচ্ছে। ফোনটা যতবার বাজছে নুহাস ততবারই ফোনটার দিকে তাকাচ্ছে। প্রতিবারই স্ক্রিনে মোটা মোটা কালো অক্ষরে একটা নাম ভেসে উঠছে, মাই লাইফ, মানে তার স্ত্রী। অবশ্য এই নামটা দেওয়ার পিছনেও একটা কারণ আছে। নবনীকে সে বড্ড ভালোবাসে। কিন্তু নুহাস যতটা না ভালোবাসে নবনী তার থেকেও বেশিই ভালোবাসে তাকে। আর সেই ভালোবাসার জোরেই বিলাসবহুল বাবার জীবন ছেড়ে বেরিয়ে এসেছিল এই চালচুলোহীন ছেলেটার হাত ধরে। ঘড়িতে রাত 10টা বাজছে।
নুহাশ সচরাচর রাত 8টা নাগাদ বাসায় পৌঁছে যায়। আজকে দেরি হওয়াতে নবনী তাকে বারবার ফোন দিচ্ছে। আবারও ফোনটা বাজছে, মোবাইলের স্ক্রিনে প্রতিবারের মতো সেই চিরচেনা নামটা ভেসে উঠেছে। নুহাশ আবারও ফোনটার দিকে তাকালো। চাকরি চলে গিয়েছে আবার পেতে কতক্ষণ? তার জন্য নিজের স্ত্রীকে এইভাবে টেনশনে রাখবেন? আপনি তো দেখি বড্ড ব্যাককেলে মানুষ। ফোনটা ধরুন, ধরে কথা বলুন। দেখবেন মনটা হালকা লাগছে। আকস্মিক কথাগুলো শুনে নুহাশ এক প্রকার চমকে উঠে মুখ তুলে সেদিকে তাকালো। দেখল আলো আধারের মাঝে একটা লম্বাকৃতির, হাট্টাগোট্টা টাইপের একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। নুহাশ প্রশ্ন করল, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটা এবার আরো খানিকটা এগিয়ে এলো নুহাশের দিকে। টং দোকানের হলদে আলোয় নুহাশ এবার লোকটার মুখটা দেখতে পেল। গোলগাল মুখ, সরু ভ্রুজোড়ার নিচে একজোড়া বাদামি রঙের শান্ত চোখ, মাথায় একটা সাহেবি টুপি আর পরনে ছাই রঙের একটা কোটের সাথে ম্যাচিং প্যান্ট। পাকা আমের মতো গায়ের রং, পেটানো শরীর আর বেশভূষা দেখে লোকটাকে তার অবাঙালি বলেই মনে হচ্ছে। কিন্তু দেখতে অবাঙালি হলেও এমন নিখুঁতভাবে বাংলা বলছে কিভাবে লোকটা? নুহাশের মনে জমা হওয়া প্রশ্নটা লোকটা হয়তো বুঝতে পারল, মৃদু হেসে বলল, কি ভাবছেন আমি বাঙালি নাকি অবাঙালি তাই তো? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি। আগে কলটা রিসিভ করে ফোনের ওপাশের মানুষটাকে তো শান্ত করুন। নুহাশ থতমত খেয়ে লোকটার কথা মতো মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ হতে অস্থিরতা জড়ানো নারীকণ্ঠ ভেসে এলো, কতক্ষণ ধরে কল দিচ্ছি তোমাকে? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? একসাথে এতগুলো প্রশ্নের উত্তরে নুহাশ এক কথায় জবাব দিল, আমি বাসায় ফিরে সবটা বলবো তোমাকে। এখন রাখছি। কথাটা বলে কলটা কেটে দিতেই দাঁড়িয়ে থাকা লোকটা বলল, কিছু মনে না করলে পাশের খালি জায়গাটাতে একটু বসতে পারি? হ্যাঁ, বসুন। ভদ্রলোক এবার বেঞ্চটিতে বসলেন। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আগে তোমার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। ও সরি, তুমি আমার থেকে বয়সে ছোট হবে, তাই তুমি করেই বললাম। কিছু মনে করনি তো আবার? সমস্যা নাই, আপনি তুমি করেই বলুন। আমি যাতে অবাঙালি হলেও অনেকদিন ধরে এই দেশে থাকার কারণে কথাটা তোমাদের মতো করেই স্পষ্টভাবে বলতে পারি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা তুমি একটু আগে করলে, আমার নাম ওয়াশিন লর্ড হেনরি। আমি একজন পর্যটক মানে ভ্রমণ পিপাসু। আজ এ দেশ তো কাল আরেক দেশ ঘুরে ঘুরে বেড়ায়। আমার পরিচয় তো পেলে। এখন বলো তো তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চাকরি চলে যাওয়াতে নাকি নতুন চাকরি খুঁজতে কতদিন লাগবে সেটা ভেবে? লোকটার কথাগুলো শুনে নুহাশ বেশ খানিকটা অবাক হলো। লোকটার সাথে তার আজই প্রথম পরিচয় আর দেখাটাও আজকেই হলো। তাহলে লোকটা তার চাকরি চলে যাওয়ার বিষয়ে জানলো কিভাবে? নাকি এই লোকটাকেও অফিসে ওই বজ্জাত লোকটা পাঠিয়েছে? ভদ্রলোক নুহাশকে চুপ থাকতে দেখে আবার বলল, আরে আমাকে কেউ পাঠায়নি। আমি তো বললাম আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। লোকটা কি মাইন্ড রিড করতে পারে নাকি নুহাশ মনে মনে যা ভাবছে লোকটা তাই বুঝে ফেলছে? নুহাশ বিস্মিত হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটা আবার বলল, আচ্ছা চলো একটা গেম খেলা যাক। খেলবা? বেশ মজার খেলা কিন্তু। কি খেলা? খুবই সহজ। তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার একটা ইচ্ছা পূরণ হয়ে যাবে। কি খেলবে খেলাটা? নুহাশের লোকটাকে এতক্ষণ স্বাভাবিক মনে হলেও এখন কিছুটা পাগল মনে হচ্ছে। প্রশ্নের উত্তরের সাথে ইচ্ছা পূরণের কি সম্পর্ক? লোকটা কি তাহলে কোনো ম্যাজিশিয়ান? খানিকটা কৌতূহলী হয়ে বলল, আচ্ছা ঠিক আছে খেলব। প্রশ্ন করেন, ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের স্থপতির নাম কি? নুহাশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আলেক্সান্দ্র গুস্তাভ এফেল। ভদ্রলোক খুশিতে লাফিয়ে উঠে বলল, একদম সঠিক উত্তর দিয়েছ তুমি। এখন মনে মনে একটা ইচ্ছা পূরণের কথা ভাবো। আগামীকাল তোমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে।
লোকটা যে উন্মাদ সে বিষয়ে নুহাশ এখন পুরোপুরি সিউর। তবে লোকটা শিক্ষিত মানতে হবে। নুহাশ মনে মনে কিছু একটা ভেবে নিয়ে বলল, হ্যাঁ ভেবেছি। ভদ্রলোক এবার বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, এখন অনেক রাত হয়েছে, তুমি বরং বাসায় চলে যাও। তোমার স্ত্রী তোমার পথ চেয়ে বসে আছে। কথাগুলো বলার পর লোকটা আর সেখানে দাঁড়ালো না। একটু যেতেই অন্ধকারের মাঝে কোথায় যেন হারিয়ে গেল। নুহাশ আরও একবার ঘড়ির দিকে তাকালো। আসলেই রাত অনেক হয়েছে। আগামীকাল বাসায় বিশ্রাম নিয়ে পরশু থেকে আবার চাকরি খুঁজতে বার হবে সে। এসব ভাবতে ভাবতে বাসার দিকে রওনা দিল নুহাশ। বাসায় ফিরে নবনীকে সবটা খুলে বললে নবনী তাকে সান্ত্বনা দিল। তারপর হাত মুখ ধুয়ে কোনোরকম দুটো মুখে দিয়ে শুয়ে পড়ল দুজনেই। অফিস যাওয়ার তাড়া না থাকায় রাতে মোবাইলের অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়েছিল নুহাশ। কিন্তু সকালে অনবরত ফোন কলের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে মোবাইলটা হাতে নিতেই দেখল অফিসের বস কল দিয়েছে। নুহাশ তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে কলটা রিসিভ করতেই ফোনের ওপাশ হতে সেই গম্ভীর স্বরটা ভেসে এলো, নুহাশ সাহেব, আগামীকাল থেকে আপনি আবার অফিসে জয়েন করেন। একটা ভুল বোঝাবুঝির জন্য আপনাকে মিছামিছি চাকরিচ্যুত করা হয়েছিল। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবকিছু ভুলে গিয়ে আবার আগের মতো কোম্পানিটাকে নিজের মতো করে পরিচালনা করবেন আশা করি। কি করবেন তো? নুহাশে হতবিহ্বলের মতো উত্তর দিল, জি স্যার। অসংখ্য ধন্যবাদ। তাহলে আগামীকাল দেখা হচ্ছে। তারপর কলটা কেটে গেলে নুহাশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে রইল। সে ভোরের কোনো স্বপ্ন দেখছিল না তো এতক্ষণ? নিজের হাতে চিমটি কাটল। না, স্বপ্ন না, সবটা সত্যি। তবে বসের কল পাওয়াতে নুহাশ যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হলো গতকাল রাতে দেখা হওয়া সেই আগন্তুকের কথা ভেবে। গতকাল রাতে নুহাশকে সেই ভদ্রলোক যখন মনে মনে একটা ইচ্ছা পূরণের কথা বলেছিল, তখন নুহাশ ঠিক এটাই বলেছিল। যেন আগামীকাল ঘুম থেকে উঠেই অফিসের বস নিজে কল দিয়ে সরি বলার সাথে সাথে তাকে আবার চাকরিটা ফিরিয়ে দেয়। আর কাকতালীয়ভাবে আজকে সেটাই মিলে গিয়েছে। তার মানে লোকটা পাগল নয়, তার ভিতরে নিশ্চয় কোনো ক্ষমতা আছে। নুহাশ বিছানা ছেড়ে হুড়মুড়িয়ে উঠে রুমের বাহিরে যেতেই দেখল নবনী একা হাতে সকালের নাস্তা রেডি করছে। নুহাশ পা টিপে টিপে সন্তর্পণে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে পিছন থেকে জাপটে ধরল নবনীকে। আকস্মিক নুহাশকে এমন জাপটে ধরতে দেখে নবনী খানিকটা অপ্রস্তুতের ভঙ্গিতে বলল, আরে কি করছো? দেখছো না রুটি বানাচ্ছি। নুহাশ নবনীকে জড়িয়ে ধরে রাখা অবস্থাতেই বলল, নবনী, আমার যে এখন কি পরিমাণ খুশি লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো না। অফিস থেকে একটু আগে কল দিয়েছিল। কথাটা বলে নবনীকে সামনের দিকে ঘুরিয়ে নিল এবার। তারপর চোখে চোখ রেখে আবার বলল, নবনী, চাকরিটা আবার ফিরিয়ে দিয়েছে ওরা। সংবাদটা শুনে নবনী বেশ খুশি হল। একগাল হেসে বলল, তোমাকে বলেছিলাম না তোমার সততার ফল তুমি পাবেই। উপরওয়ালা এত নিষ্ঠুর কখনোই হতে পারেন না। নবনী, আমার যে কি খুশি লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো না। কথাটা শোনার পর মনে হচ্ছিল বুকের উপর থেকে কয়েকশো ওজনের পাথরটা যেন হেঁচকা টানে কেউ সরিয়ে নিল। আগামীকাল থেকে আবার জয়েন করতে বলেছে। আর সেই সাথে বস নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছে। যাক, তোমার বস যে তার ভুলটা বুঝতে পেরেছে এটাই অনেক। এখন ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা নিয়ে যাচ্ছি। নুহাশ বেশ খুশি খুশি মনে রান্নাঘর থেকে বেরিয়ে ফ্রেশ হতে ঢুকে গেল। তারপর কিছুক্ষণ পর নাস্তা করার সময় নুহাশ নবনীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা নবনী, তুমি ভাগ্য নির্ণয়ে বিশ্বাস করো? তুমি কি জ্যোতিষবিদ্যার কথা বলছো? অনেকটা তেমনই। বিশ্বাস করো? না, আমি এসবে বিশ্বাস করি না। কিন্তু কেন বলতো? নুহাশ এবার নাস্তা খাওয়া বাদ দিয়ে খানিকটা ঝুঁকে পড়ে বলল, বিশ্বাস আমিও করি না। তবে গতকাল রাতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল জানো। ঘটনাটা গতকাল নিছক বালখিল্যতা ভেবে উড়িয়ে দিলেও আজকে সকালে অফিস থেকে বসের ফোন পাওয়ার আর উড়িয়ে দিতে পারছি না। কেন জানি মনে হচ্ছে গতকাল রাতের ওই লোকটার সাথে আজকে আমার চাকরিটা ফিরে পাওয়ার একটা যোগসূত্র রয়েছে। মানে?
কোন লোকের কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চাকরি চলে যাওয়ার পর অফিস থেকে বেরিয়ে যখন মন খারাপ করে একটা চায়ের দোকানের পাশে বসেছিলাম তখন আমার সাথে একটা আগন্তুকের পরিচয় হয়েছিল। রাস্তাঘাটে তো কত অপরিচিত মানুষই পরিচিত হতে আসে, তবে ওই লোকটা একটু অদ্ভুত ছিল বুঝলে। আসলে ভদ্রলোক জাতে বাঙালি নয়। তার জন্মস্থান কোথায় সেটা বলেনি, তবে দেখে মনে হচ্ছিল ব্রিটিশদের কেউ একজন হবে। পোশাক আশাকে সেটাই মনে হয়েছে আমার। আর লোকটাও বলেছিল সে একজন ভ্রমণপিপাসু, দেশ ঘুরে বেড়ানোটাই নাকি তার নেশা। ভদ্রলোক নিজ হতেই পরিচিত হতে এসেছিল আমার সাথে। চাকরি চলে যাওয়াতে তখন ভদ্রলোককে বেশ বিরক্ত লাগছিল আমার, তবে কিছুক্ষণ কথা বলার পরই লোকটাকে আমার ভালো লাগতে শুরু করে। বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার বুঝলে তো। নবনীর কৌতূহল বাড়ল। সে আগ্রহ দেখিয়ে জানতে চেয়ে বলল, তারপর? ভদ্রলোকের নামটা কি জানি বলেছিল। ও হ্যাঁ, ওয়াশিন হেনরি নাকি ওমন টাইপের কিছু একটা হবে। কথায় কথায় সে আমাকে বলল তার সাথে একটা গেম খেলার জন্য। খেলাটা অনেকটা টিভি শোতে যেমনটা কুইজ প্রতিযোগিতা দেখায় না ওমন। ভদ্রলোক বলল সে আমাকে একটা প্রশ্ন করবে, আমি যদি তার সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে সঠিক উত্তর দেওয়ার ফলস্বরূপ আমি মনে মনে যা ইচ্ছা করব পরদিন সেটা পূরণ হয়ে যাবে, তবে যে কোনো একটা ইচ্ছা করতে হবে। আমি তো মজার ছলে গতকাল রাতে খেলাটা খেলেছিলাম, আর উত্তর দেওয়ার পর মনে মনে বলেছিলাম আজকে ঘুম থেকে ওঠার পর যেন অফিসের বস ক্ষমা চেয়ে আমাকে আবার চাকরিটা ফিরিয়ে দেয়। আর হলো ঠিক তাই। তুমি কি বলতে চাইছো ওই লোকটার কারণে তুমি আবার তোমার চাকরিটা ফিরে পেয়েছো? জোর দিয়ে বলতে পারছি না, আবার একবারে ছেড়ে দিতেও পারছি না। আচ্ছা, তোমার সবটা শুনে কি মনে হচ্ছে ওই লোকটার সাথে কি আমার চাকরি ফিরে পাওয়ার কোনো কানেকশন আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, ওসব ভেবে আর কাজ নাই। চাকরিটা যে আবার ফিরে পেয়েছো এটাই অনেক। সেদিনের মতো সব কথা নাস্তার টেবিলেই চাপা পড়ে গেল। পরদিন থেকে নুহাশ আবার রোজকার মতো অফিসে যাওয়া শুরু করলো। তারপর ব্যস্তময় জীবনের চাপে পড়ে সেদিনের সেই ঘটনাটা আর তলিয়ে দেখবার ফুরসত হলো না নুহাশের। তবে নুহাশের সিনিয়র কলিগ রায়হান নামের মানুষটার কোনো পরিবর্তন হলো না। নুহাশের পুনরায় ফিরে আসাটা অফিসের সবাই খুশিমনে নিলেও একমাত্র রায়হান তরফদারকে খানিকটা বিরক্ত আর অপমানের গ্লানি চেপে ধরল। যেন তার গলায় এক প্রকার বিষকাটা হয়ে ঝুলছে নুহাশ। নুহাশকে দেখলেই লোকটা চোখ পাকিয়ে কুটিল একটা হাসি হাসে। এই হাসির মানে নুহাশ জানে লোকটা নিশ্চয় আবারও তাকে ফাঁসানোর নতুন কোনো ফন্দি আটছে মনে মনে। একদিন তো নুহাশের ডেস্কের সামনে এসে তেতো একটা হাসি হেসে বলল, নুহাশ সাহেব, কি দরকার এত সততা দেখিয়ে? নিজের চোখেই তো দেখলে আমি কি করতে পারি। ওসব ধানাই পানাই বাদ দিয়ে আসো, একসাথে মিলেমিশে কাজ করি, এতে করে সবারই লাভ। তুমি কি ভাবছো অফিসের বাকিরা সবাই সাধু? সুযোগ পেলে সবাই কম বেশি কামানোর ধান্ধায় থাকে, একমাত্র তুমিই আছো যে সততার মালা গলায় পরে বসে আছো। বলছি, এই বেতনের টাকায় আর কতদিন? তোমার থেকে তো এই অফিসের পিয়ানেরও বেশি কামায়। আর কিছুদিন পর যখন সন্তানের বাবা হবা তখন কি এই বেতনের টাকা দিয়ে সেই সন্তানের ভবিষ্যৎ গড়ে দিয়ে যেতে পারবা? নিজের ভালো তো পাগলেও বুঝে, তুমি কেন বুঝো না? যাই হোক, ফাইলটাতে সিগনেচার করিয়ে দিও। প্রফিটের অংশটা বসকে অর্ধেকটা দিয়ে বাকিটা আমরা দুজন ভাগাভাগি করে নিব। কলিগের কথাগুলো যেন নুহাশের বুকে তীরের মতো বিঁধল। সে এক প্রকার ক্ষিপ্ত হয়েই রায়হান তরফদারকে উদ্দেশ্য করে বলল, সবাইকে এক পাল্লাতে মাপতে আসবেন না। আমি একবার যখন বলেছি তখন মরে গেলে ওই ফাইলে সিগনেচার করব না। এতে যদি আমাকে আবার চাকরিচ্যুত করা হয় তাতেও আমি রাজি। রায়হান তরফদার এবার আর মুখে কিছু বলল না, তবে তার মুখের অভিব্যক্তিতে এক ঝলক তীব্র ক্রূরতা ফুটে উঠল। রাগে ফোঁস ফোঁস করতে করতে নুহাশের ডেস্ক ছেড়ে নিজের ডেস্কে গিয়ে বসে ক্ষুব্ধ নয়নে তাকিয়ে রইল সে নুহাশের দিকে। এরপর কেটে গিয়েছে 2 সপ্তাহ।
নুহাশ এখন মাঝে মধ্যেই অফিস থেকে ফেরার পথে সেদিনের সেই চা দোকানের পাশের বেঞ্চটাতে কিছুক্ষণ বসে থাকে। দোকানিকে 1 কাপ চা আর একটা সিগারেট দিতে বলে। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে সিগারেটের শেষ টানটা দেওয়া অবধি সেদিনের সেই আগন্তুকের আশায় বসে থাকে। তারপর সিগারেটটা শেষ করে হতাশ মনে উঠে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আজও এসেছিল। প্রতিবারের মতো আজও সিগারেটের শেষ টানটা দেওয়ার পর আকাশের দিকে মুখ করে পাকানো ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিয়ে নিজের মনেই বলে উঠল, লোকটা কি তাহলে অন্য কোনো দেশে চলে গেল? আবার হয়তো সেটাই হবে। কথাটা বলে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা দিল নুহাশ। সেদিন রাতে ঘুমের ভিতরে নুহাশ একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখল বৃহদাকার একটা ছায়ামূর্তি তার স্ত্রীর গলায় সাঁড়াশি বেঁধে জ্বলন্ত কয়লার উপর দিয়ে টেনে অন্ধকারের ভিতরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। জ্বলন্ত কয়লার তাপ সহ্য করতে না পেরে নবনী গলা ফাটিয়ে আর্তনাদ করছে। চিৎকার করে 2 হাত দিয়ে সাঁড়াশির এক প্রান্ত ধরে নুহাশের নাম ধরে ডাকছে আর বলছে, নুহাশ, আমাকে বাঁচাও। নুহাশ মোমের পুতুলের মতো শীতল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণ জুড়ে মিশ্র তেতো হাসি। তার হাত পা সবই খোলা, কিন্তু তারপরও তার উঠে গিয়ে সেই ছায়ামূর্তির হাত থেকে নিজের প্রিয়তমাকে উদ্ধার করার বিন্দু মাত্র ইচ্ছা তার ভিতরে নেই। বরং সে যেন নবনীর আর্তনাদ বসে বসে উপভোগ করছে। 6 ফুট উচ্চতার সেই অবয়বটা নবনীকে টানতে টানতে এবার অন্ধকারের মাঝে মিলিয়ে যেতেই কান ফাটানো একটা নারী কণ্ঠের আর্তনাদ রাতের অন্ধকারকে কাঁপিয়ে দিয়ে আবার থেমে গেল। নুহাশ এবার বাঁকা হাসি হেসে উঠে দাঁড়াতেই অন্ধকারের মাঝ থেকে একটা তপ্ত সাঁড়াশি তার গলায় এসে পেঁচিয়ে ধরল। অসহ্য যন্ত্রণায় নুহাশ গোঙানি দিতে দিতে সাঁড়াশির অপর প্রান্তের দিকে তাকাতেই দেখল বিভৎস কদাকার দেখতে একটা অর্ধগলিত নরদেহ সাঁড়াশির অপর প্রান্ত শক্ত হাতে চেপে ধরে আছে। ঠোঁট জুড়ে পৈশাচিক হাসি আর চোখজোড়া আগ্নেয়গিরির মতো দাউ দাউ করে জ্বলছে। ছায়ামূর্তিটার দিকে এবার ভালো করে লক্ষ্য করতেই নুহাশের পিলে চমকে উঠল। ছায়ামূর্তিটা আর কেউ নয়, সেদিন রাতে দেখা হওয়া সেই ব্রিটিশ লোকটা। নুহাশের দিকে তাকিয়ে লোকটা এবার উচ্চস্বরে হাসতে হাসতে বলল, প্রশ্নের উত্তর সঠিক হলে যেমন তোমার ইচ্ছা পূরণ হবে, তেমনি উত্তর ভুল হলে আমারও একটা ইচ্ছা পূরণ হবে। তুমি ভুল উত্তর দিয়েছ, তাই আমার ইচ্ছা তোমাদের দুজনকে পার্থিব জগৎ থেকে টেনে হিঁচড়ে আমার জগতে নিয়ে যাওয়ার। আর এখন সেটাই করব। কথাগুলো বলে সেই ছায়ামূর্তিটা সাঁড়াশি ধরে একটা হেঁচকা টান দিতেই নুহাশের ঘুমটা ভেঙে গেল। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে বসে পড়ল সে। বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে। নিঃশ্বাসের গতিবেগও অস্বাভাবিক রকমের ভারী হয়ে এসেছে। হৃৎস্পন্দনের টিপটিপ শব্দ তা যেন নিজের কানে শুনতে পাচ্ছে সে। পাশ ফিরে একটাবার তাকিয়ে নবনীকে দেখে নিল নুহাশ। নবনী অঘোরে ঘুমোচ্ছে। কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে এবার নিজেকে খানিকটা ধাতস্থ করে নিল। তারপর বালিশটা টেনে নিয়ে আবার শুয়ে পড়ে ভাবতে লাগলো, হঠাৎ করে এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখার কি এমন কারণ হতে পারে? সে রাতে নুহাশের আর ঠিকমতো ঘুম হলো না। একরকম চাপা অস্বস্তি এসে জেঁকে বসল তার হৃদয়ের গহীনে। পরদিন সকালে নুহাশ কোনোরকম নাস্তা সেরে অফিসের জন্য বেরিয়ে গেল। তারপর বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি ডাক দিয়ে সেটাতে চেপে বসল। অন্যদিন বাস চেপে গেলেও আজকে মেইন রোড পর্যন্ত হেঁটে যেতে ইচ্ছা করল না আর। গতরাতে ঠিকমতো ঘুম না হওয়াতে মাথাটা কেমন ঝিম ধরে আছে নুহাশের। গতকাল রাতে দেখা অদ্ভুত দুঃস্বপ্নটা কোনোভাবেই নুহাশের মাথা থেকে যাচ্ছে না। এমন ভয়ানক আর বিদঘুটে স্বপ্ন এর আগে কখনো দেখেনি সে। কিছুক্ষণ পর সিএনজিটা অফিসের সামনে আসতেই নুহাশ ভাড়া মিটিয়ে দিয়ে রোড ক্রস করতে গিয়ে আরও একবার ভয়াবহ ঘটনার সম্মুখীন হল সে। একটুর জন্য মরতে মরতে বেঁচে গিয়েছে। সময় মতো নুহাশের অফিস কলিগ সাগর নামের ভদ্রলোকটা এসে হাতটা না ধরলে হয়তো এতক্ষণ চলন্ত ট্রাকের নিচে পড়ে চিলেচাপটা হয়ে রাস্তার উপরে পড়ে থাকত তার নিথর রক্তাক্ত দেহটা। ভদ্রলোক নুহাশের কাঁধ ঝাঁকিয়ে কয়েকবার নাম ধরে ডাকতেই নুহাশের হুঁশ ফিরল। এতক্ষণ যেন সে একটা ঘোরের ভিতরে ছিল। ঘোর কাটিয়ে বলল, হ্যাঁ সাগর ভাই,
এই নুহাশ ভাই, কি হয়েছে আপনার? একটুর জন্য তো ট্রাকের নিচে পড়তে যাচ্ছিলেন। রোড পার হবেন তো একটু দেখে শুনে পার হবেন না? ভদ্রলোকের কথাগুলো নুহাশ শুনল ঠিকই, তবে প্রত্যুত্তরে কোনো কিছু বলল না। বরং এমন একটা ভাব দেখালো যেন তার সাথে কোনো কিছুই ঘটেনি। নুহাশের এমন অদ্ভুত আচরণে সাগর বেশ খানিকটা অবাক হল। এতদিন ধরে একসাথে কাজ করছে, এমন উদাসীনতা কখনো নুহাশের ভিতরে দেখেনি সে। সাগর আরও একবার জানতে চেয়ে বলল, নুহাশ ভাই, আপনার কি কিছু হয়েছে? বাসায় কি কোনো সমস্যা চলছে? আমার সাথে শেয়ার করতে পারেন। নুহাশ এবার নিজেকে খানিকটা ধাতস্থ করে নিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগর ভাই, তবে আপনি যা ভাবছেন সেসবের কিছুই না। আসলে গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি, তো তাই সিএনজিতে উঠবার পর একটু চোখটা লেগে এসেছিল। তারপর সিএনজি থেকে নামতেই হঠাৎ করে ট্রাকটা চলে আসাতে ঠিক বুঝে উঠতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, তবে এবার থেকে একটু সাবধানে রাস্তা পারাপার কইরেন। এখন কেমন বোধ করছেন? নুহাশ নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে নিয়ে বলল, এখন ঠিক আছি। আচ্ছা চলেন, এখন ভিতরে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, চলুন। গিয়ে রহমান ভাইয়ের হাতে এক কাপ কড়া করে কফি খেলেই দেখবেন সব মাথা ব্যথা নিমিষেই গায়েব হয়ে গিয়েছে। সাগরের কথাগুলো শুনে নুহাশ এবার একটু হাসল। তারপর দুজনেই হাসতে হাসতে অফিসের ভিতরে ঢুকে গেল। সেদিন লাঞ্চ আওয়ারে খাবার খাওয়ার সময় নুহাশ সাগরকে বলল, আচ্ছা সাগর ভাই, এই যুগে কি আলাদিনের দৈত্যের মতো ইচ্ছা পূরণ করার শক্তি কোনো মানুষের ভিতরে থাকতে পারে? নুহাশের এমন প্রশ্নে সাগর খানিকটা হেসে দিয়ে বলল, ইচ্ছা পূরণ করার শক্তি আলাদিনের দৈত্যেরও ছিল না, বুঝলেন? ওসব তো সব গালগল্প। কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছু না, এমনিতেই জানতে চাইলাম। কেন ওমন একটা দৈত্যের সন্ধান পেলে বুঝি রায়হান ভাইকে জব্দ করতেন, তাই না? লোকটাকে আমি যে খুব একটা পছন্দ করি তেমনটা নয়, বুঝলেন? কিন্তু কি করব বলেন, জলে বাস করে কুমিরের সাথে দাঙ্গা করে কি লাভ? শেষমেশ তো কুমিরেরই জয় হবে। মাঝখান থেকে আমাদের মতো নিরীহ জলজ প্রাণীরা অকালে ঝরে যাবে। আচ্ছা নুহাশ ভাই, ফাইলটাতে একটা সিগনেচার করে দিলেই তো পারেন। কি এমন ক্ষতি হবে সিগনেচারটা করে দিলে? করে দেন। কি দরকার অযথা ঝামেলা বাড়ানোর? শেষের কথাগুলো বলার পর ঠোঁটের কোণে সূক্ষ্ম একটা হাসি ফুটিয়ে নুহাশের দিকে তাকিয়ে রইল সাগর। নুহাশ একবার চোখ তুলে সাগরের দিকে তাকাতেই সাগর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল এবার। তারপর ব্যতিব্যস্ত হয়ে প্রস্থান নিতে নিতে নুহাশের কাঁধ চাপড়ে আরও একবার বলল, আমার কথাগুলো একবার ভেবে দেখেন। কথাটা বলেই সেখান থেকে চলে গেল সাগর। নুহাশ চোখ নামিয়ে নিয়ে একরাশ ক্ষোভ ঝেড়ে ফেলে নিজের মনেই বলল, সব স্লা এক গোয়ালের গরু। সন্ধ্যায় অফিস শেষ করে অফিসের বাহিরে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল নুহাশ। ঠিক তখনই একটা প্রাইভেট কার এসে নুহাশের সামনে থামল। নুহাশ গাড়িটাকে চেনে। গাড়িটা রায়হান তরফদারের। নিশ্চয় এখন গাড়ির গ্লাসটা খুলে আবার হুমকি ধামকি নয়তো ফ্রিতে জ্ঞান দেওয়া শুরু করবে। নুহাশ পার্কিং থেকে খানিকটা সরে দাঁড়াতেই গাড়িটা একবারে নুহাশের কাছাকাছি এসে থামল এবার। তারপর গাড়ির গ্লাসটা নামিয়ে নুহাশের দিকে একটা দলা পাকানো কাগজ ছুঁড়ে দিয়ে আবার গাড়িটা ছুটে গেল সামনের রাস্তাটা ধরে। নুহাশ একবার গাড়িটার দিকে তাকিয়ে নিয়ে তারপর পায়ের নিচে পড়ে থাকা দলা পাকানো সাদা কাগজটার দিকে তাকালো। তারপর কাগজটা হাতে নিয়ে খুলতেই দেখল কাগজটাতে অবিন্যস্ত কয়েকটা অক্ষরে লেখা আছে, সকালের ঘটনাটা সামান্য ট্রেইলার ছিল। তার মানে সকালের অ্যাক্সিডেন্টটাতে ওই লোকটার হাত ছিল। কথাটা মনে হতেই অজানা একটা ভয় পুরো শরীর কেঁপে উঠল নুহাশের। কাগজটা আবার হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে নিয়ে একটাবার ভাবল, এখান থেকে সরাসরি থানায় গিয়ে সবটা খুলে বলবে সে। তারপর আবার ভাবল, এমন ধুরন্ধর যে মানুষটা, তার হাত যে থানা পর্যন্ত থাকবে না তারই বাকি গ্যারান্টি। এবার আর পার্কিংয়ে দাঁড়ালো না নুহাশ। 7-5 ভাবতে ভাবতে এক প্রকার উদ্ভ্রান্তের মতো ফুটপথ ধরে হাঁটতে লাগলো। তারপর দুপুরে সাগর ঠিকই বলেছিল, জলে বাস করে কুমিরের সাথে দাঙ্গা বাঁধালে শেষমেশ কুমিরের পেটেই যেতে হবে।
না, সে আর এসবের ভিতর জড়াবে না। একটা সিগনেচারই তো, কাল সকালে অফিসে ঢুকেই করে দিবে সে। প্রফিটের কোনো অংশ তার লাগবে না। তবে এসব উটকো ঝামেলা আর চায় না সে। তার কিছু হয়ে গেলে নবনীর কি হবে? কোথায় যাবে সে? নবনীকে নিয়ে নির্ঝঞ্ঝাট একটা জীবন চায় সে। কথাগুলো নিজের মনে আওড়াতে আওড়াতে ফুটপথ ধরে হাঁটছিল নুহাশ। হঠাৎ করে রাস্তার পাশের একটা পার্কের বেঞ্চে মাথায় টুপি পরিহিত একজনকে দেখে নুহাশের ভাবনায় ছেদ পড়ল। হাঁটা থামিয়ে সে এবার পার্কের রেলিং ধরে দৃষ্টি স্থির করে সেদিকে তাকালো লোকটাকে ভালো করে দেখবার জন্য। পার্ক স্ট্রিটের হলদে আলোতে লোকটার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এত দূর থেকে। নুহাশ এবার দুহাতে ভর দিয়ে রেলিং টপকিয়ে ভিতরে ঢুকল। তারপর ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতেই দেখল সেদিনের সেই লোকটা বসে আছে। লোকটাকে দেখামাত্র নুহাশের চোখমুখে এবার এক প্রকার বিদ্যুৎ খেলে গেল। লোকটাকে সেদিনের পর থেকে কতই না খুঁজেছে সে। শেষমেশ তো দেশ ছেড়ে হয়তো অন্য কোথাও চলে গিয়েছে ধরে নিয়ে এক প্রকার হালই ছেড়ে দিয়েছিল। আসলে লোকটাকে সে একটা কারণেই এতদিন ধরে খুঁজছে, যে লোকটার ভিতরে কি আসলেই কোনো দৈব ক্ষমতা আছে নাকি সেদিনের সবটাই কাকতালীয় ছিল তা একটাবার স্বচক্ষে আরও একবার যাচাই করে নেবার জন্য। নুহাশ লোকটার সামনে গিয়ে বলল, কেমন আছেন আপনি? চিনতে পেরেছেন আমাকে? সেদিন রাতে চায়ের দোকানের পাশে আমাদের পরিচয় হলো। আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি তার সঠিক উত্তর দিয়েছিলাম। ভদ্রলোক মুখ তুলে কিছুক্ষণ নুহাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার পর বলল, তা এখন আবার কি মনে করে? ভদ্রলোকের এমন খাপোছাড়া কথাবার্তা শুনে নুহাশ এবার ভিতর থেকে খানিকটা দমে গেল। তবে উপর উপর সেটা বুঝতে না দিয়ে বলল, তেমন কিছুই না। আসলে আপনি সেদিন আমার অত বড় একটা উপকার করেছিলেন অথচ আপনাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিতে পারিনি কিনা তাই মনের ভিতরে একটা অপরাধবোধ কাজ করছিল। ভদ্রলোক এবার নুহাশের কথাগুলো শুনে মৃদু হাসলেন, তারপর বললেন, তা তোমার চাকরিটা ফিরে পেয়েছ তো? হ্যাঁ। কিন্তু আপনি কিভাবে জানলেন সেদিন আমি মনে মনে এই ইচ্ছেটাই ভেবেছিলাম? এসব ভাবা লাগে না। সাধারণত মানুষ যখন হুট করে কোনো কিছু হারিয়ে ফেলার পর অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায় তখন তার মস্তিষ্কে বারবার ওই হারিয়ে ফেলা জিনিসটাকেই আবার ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তেমনটা তোমার ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেসব বুঝলাম। কিন্তু সেদিনের সেই ঘটনাটা কি আসলেই সত্যি নাকি কাকতালীয়? এমনটা কি কখনো হয় নাকি এমন ইচ্ছা পূরণের শক্তি যদি কোনো মানুষের ভিতরে থাকতো তাহলে তো সে পৃথিবীর বুকে রাজ করত? তোমার কি মনে হয় আমি তোমাকে মিছামিছি বলেছি ওসব? ভদ্রলোক এবার খানিকটা কর্কশ স্বরে কথাগুলো বলল দেখে নুহাশ নিজেকে দমিয়ে নিয়ে বলল, না তেমনটা নয়। তবে এসব তো সারা জীবন উপন্যাস আর গল্পের বইয়ে পড়ে এসেছি, তাই বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। সেটা তোমার ব্যাপার। তবে সেদিন কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটেনি। মানুষের ইচ্ছাশক্তি কখনো কাকতালীয়ভাবে পূরণ হয়নি, কোনোদিনও আর হবেও না। আচ্ছা, আমি আরেকবার সেদিনের সেই খেলাটা খেলতে চাই। অবশ্য আপনি যদি আগ্রহ প্রকাশ করেন তবেই। লোকটা এবার ভ্রু কুঁচকে নুহাশের মুখের দিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তবে একটা শর্তে আমি খেলাটা আবার তোমার সাথে খেলতে পারি। যদি তুমি সেই শর্তে রাজি হও তবেই। নুহাশ কৌতূহলী হয়ে বলল, হ্যাঁ বলুন, কি শর্ত? আমি তোমাকে প্রশ্ন করব, তারপর যদি তুমি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে। আর যদি তুমি ভুল উত্তর দাও তাহলে আমি যা বলবো তাই করতে হবে। রাজি? মানুষের মনের অযথা কৌতূহল মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে ফেলে। নুহাশের ক্ষেত্রেও হলো তাই। নুহাশ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আমি রাজি। লোকটা এবার মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন বলতো, বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকরের নাম কি? মানে কে এঁকেছিল? নুহাশ কিছুক্ষণ ভেবেচিন্তে তারপর উত্তর দিল, লিওনার্দো দা ভিঞ্চি। রাইট? লোকটা মৃদু শব্দ করে হেসে বলল, রাইট। এখন তুমি মনে মনে একটা ইচ্ছা পূরণের কথা ভাবো। নুহাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ ভেবেছি। এখন বাসায় যাও।
তোমার ইচ্ছা পূরণের সংবাদটা খুব দ্রুত তোমার দুয়ারে কড়া নাড়বে। কথাটা বলে লোকটা বেঞ্চ ছেড়ে উঠে চলে যাওয়া ধরলে নুহাশ পিছন থেকে বলে উঠল, আপনাকে আবার কোথায় পাবো আমি? মানে যদি আজকের ইচ্ছাটা পূরণ না হয় তাহলে? লোকটা না ঘুরেই জবাব দিল, আমি কখনো মিথ্যা বলি না। তারপর নিজের মনেই বলল, তুমি ইচ্ছা করেছ আর আমি সেটা পূরণ করব না তা কি করে হয়? অবশ্যই পূরণ হবে। কথাটা বলতে গিয়ে লোকটার ঠোঁট জুড়ে একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। তারপর ভদ্রলোক পাট ছেড়ে বেরিয়ে গেলে নুহাশও আবার বাস চেপে বাসার উদ্দেশ্য রওনা দিল। রাতে নুহাশ অফিস থেকে বাসায় ফিরে দেখল নবনীর মুখ ভার। কারণ জানতে চেয়ে জিজ্ঞাসা করলে নবনী তেতবিরক্ত হয়ে বলল, নিচতলার সুস্মি ভাবি যেন ইদানিং বেশি বেশি করছে। হুটহাট বাসায় এসে তার জামাই তাকে কি কিনে দিল, কি উপহার দিল, কোথায় ঘুরতে নিয়ে গেল সবকিছু সবিস্তারে না বললে যেন তার পেটের ভাত হজমই হয় না। আমি কি তার কাছে ওসব জানতে চাই নাকি গিয়ে হাত ধরে বলি, ভাবি আমাকে সব বলেন? বিরক্তিকর মহিলা একটা। তার কথা বলার ধরন দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমি কি বুঝি না সে এই বিল্ডিংয়ে এত এত মানুষ থাকতে আমার কাছে এসেই কেন এসব বলে? সবই বুঝি আমি। নুহাশ অফিসের ড্রেস ছেড়ে নিয়ে বলল, কেন আজ আবার কি বলেছে তোমাকে? আর বইল না, কয়েকদিন আগে তার জামাই তাকে একটা নেকলেস গিফট করেছিল, সেই নেকলেসটা যে কোবার গলায় পরে এসে দেখিয়েছিল তার কোনো হিসাব নেই। দিছে তো দিছে, তা নিয়ে এত আদিক্ষেতার কি আছে? আজ আবার একটা ডায়মন্ড রিং আঙুলে পরে এসে বলে, নবনী দেখো তো তোমার ভাইয়ার কারবার, আমার এত এত জুয়েলারি থাকতেও গতরাতে আবার কতগুলো টাকা খরচা করে এই রিংটা কিনে এনেছে। আচ্ছা তোমার বোরটা এমন আনরোমান্টিক কেন? তোমাকে তো কিছুই কিনে দেয় না। বলি এত টাকা পয়সা জমিয়ে কি হবে? জীবনে শখ আহ্লাদটাই বেশি জরুরি, বুঝলে তো? এসব শুনলে কার না রাগ উঠবে? সবাই ভাবে আমার বোরটা চাকরি করে লাখ লাখ কামাই করে, কিন্তু আমি তো জানি তার দৌড় কতদূর পর্যন্ত। নুহাশ নবনীর এই সুপ্ত ক্ষোভ আর অভিমানের লেশ বেশ বুঝতে পারল। বিয়ের এই কয়েক বছরে নুহাশ তার স্ত্রীকে তেমনভাবে কোনো কিছুই দিতে পারেনি এখনো। স্ত্রীকে যে নিজের হাতে কিছু একটা দিতে ইচ্ছে করে না এমনটাও নয়, তারও ইচ্ছা করে কোনো কিছু একটা নিজের হাতে কিনে এনে স্ত্রীর দিয়ে চমকিয়ে দিতে। কিন্তু মাসের শুরুতে যে বেতনটা তার অ্যাকাউন্টে ঢুকে তার বেশিরভাগটাই সংসার খরচ, বাড়ি ভাড়া সহ নানান খরচার পিছনেই চলে যায়। নবনী তো তার ব্যাপারে সবটাই জানে, সবকিছু জেনে শুনে এতদিন তার সততাকে নিয়ে সবসময় গর্ব করেছে এসেছে। তাহলে আজ কেন তার সততাকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক মনোভাব আর ক্ষোভ প্রকাশ? নুহাশ নবনীর এমন বিরূপ আচরণে মনে মনে কষ্ট পেলেও মুখে তা প্রকাশ না করে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আচ্ছা ওসব বাদ দাও। খুব জোর ক্ষুধা পেয়েছে। কি রান্না করেছ আজ? নবনী বিরক্ত ভরে জবাবে বলল, খেতে গেলেই সব দেখতে পাবা। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে খেতে আসো, আমি খাবার রেডি করছি। কথাগুলো বলে নবনী রুম ছেড়ে বেরিয়ে গেলে নুহাশ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে ঢুকে গেল। সেদিন রাতে দুজনের মাঝে আর তেমন কথা হলো না। খাওয়া দাওয়া সেরে যে যার মতো করে শুয়ে পড়ল। পরদিন সকালে নুহাশের অফিস যেতে একটু লেট হয়ে গেল। তবে আজ সে অফিসে ঢুকতেই খানিকটা অবাক হলো। পুরো অফিস জুড়ে কেমন থমথমে ভাব বিরাজ করছে। অফিসের সব ডেস্ক খালি, শুধু অফিসের কেরানি রহমান মিয়া একা বসে আছে। রহমান মিয়া নুহাশকে ভিতরে ঢুকতে দেখে হকচকিয়ে উঠে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নুহাশ তার কাঁধের ব্যাগটা খুলে নিতে নিতে বলল, রহমান ভাই অফিসে কাউকে দেখছি না যে। কোথায় সবাই? রহমান মিয়া উৎকণ্ঠার স্বরে বলল, আপনি কিছু জানেন না? কেউ কিছু কয় নাই আপনাকে? নুহাশ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, না। কেন, কি হয়েছে? রহমান মিয়া এবার ক্ষণক্ষণে গলায় একরকম আর্তনাদ করেই বলল, রায়হান সাহেব গতকাল রাইতে মারা গেছে, অফিসের সব কলিগ আর বড় সাহেব তো সেইখানেই গেছে। নুহাশ হতবিহ্বলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ।
তারপর নিজেকে সামলে নিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করতেই দেখল তার অফিস কলিগ সাগর সহ আরও দুজন বেশ কয়েকবার কল করেছে তাকে। মোবাইল সাইলেন্ট থাকাতে কল আসার শব্দ শুনতে না পাওয়ায় কারো কল রিসিভ করতে পারেনি সে। মিস কল থেকে সাগরের নাম্বারে কল দিল নুহাশ। কয়েকবার রিং হতেই ওপাশ হতে উচ্চ অথচ ব্যথিত স্বরে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, আপনাকে সেই কখন থেকে কল করছি। রায়হান ভাইকে গতকাল রাতে কারা জানি খুন করেছে শুনেছেন? নুহাশ যান্ত্রিক স্বরে জবাব দিল, হ্যাঁ। অফিসে আসার পর রহমানের কাছ থেকে জানতে পারলাম। জানেন রায়হান ভাই খুবই ভয়ঙ্কর আর বিভৎস অবস্থায় নিজের রুমে মরে পড়েছিল। বাড়ির কাজের মেয়েটা সকালে সাফসাফাইয়ের কাজে এসে প্রথম দেখতে পায় তার লাশটাকে। তারপর অফিসের নাম্বারে ফোন দিয়ে খবরটা জানালে সব শুনে তাড়াহুড়ো করে আমরা সবাই রায়হান ভাইয়ের বাসায় চলে এসেছি। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, এমন নৃশংস খুন আমি আমার জীবনে কখনো দেখিনি। উফ, ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মৃদুল ভাইয়ের তো লাশ দেখে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় হয়েছিল। উফ, এত কিছু ফোনে বলা সম্ভব নয়। আমি আপনার ফোনে টেক্সট করে বাসার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসুন, আমরা সবাই এখানেই আছি। কথাগুলো একনাগাড়ে বলার পর কলটা কেটে গেলে নুহাশ তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে একটা সিএনজি দেখে রায়হান তরফদারের বাসার উদ্দেশ্য রওনা দিল। যেতে যেতে গতকাল রাতের সেই লোকটার কথা মনে পড়ল নুহাশের। লোকটা তাহলে আসলেই কোনো সাধারণ মানুষ নয়, তার ভিতরে যে একটা দৈবিক ক্ষমতা আছে তা এখন নুহাশ বেশ বুঝতে পারছে। তবে নুহাশ তো গতকাল রাতে রায়হান তরফদারের মৃত্যু কামনা করেনি। সে তো চেয়েছিল লোকটা যেন আর তাকে বিরক্ত না করে। তার মানে বিরক্ত না করা মানেই কি তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে? কথাটা ভাবতেই নুহাশের শিরদাঁড়া বেয়ে হিমশীতল ঠান্ডা পানির স্রোত খেলে গেল। রায়হান তরফদারের বাসার নিচে সিএনজিটা আসতেই ভাড়া মিটিয়ে দিয়ে নুহাশ বাড়ির ভিতরে ঢুকে গেল। লোকটা অবিবাহিত ছিল, কাজেই বাড়িতে সে একাই থাকত। তবে আজকে তার মৃত্যুর খবর শুনে বাড়ির ভিতরে অসংখ্য মানুষ এসে ভিড় করেছে। নুহাশ লক্ষ্য করল উপস্থিত সবার চোখমুখে এক ধরনের আতঙ্ক ফুটে উঠেছে। সে এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে ভিড়ের ভিতরে তার পরিচিত মুখগুলো দেখতে পেয়ে সেদিকে যেতেই সাগর নামের লোকটা চাপা স্বরে বলে উঠল, সবাই বলাবলি করছে রায়হান ভাইকে নাকি কোনো অলৌকিক শক্তি মেরেছে। তার সেই ভয়ঙ্কর চেহারা নিজের চোখে দেখবার পর আমারও সেটাই মনে হয়েছে। এমন বীভৎসভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। চলুন আপনাকে একটাবার দেখিয়ে নিয়ে আসি। পুলিশ এসে গেলে আর দেখতে পাবেন না। নুহাশ কিংকর্তব্যবিমূঢ় হয়ে সাগরের পিছু পিছু তাকে অনুসরণ করে এগিয়ে গেল। দোতলার সিঁড়ি ভেঙে উপরে উঠে একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো সাগর। রুমের সামনে বেশ কিছু লোক জটলা পাকিয়ে আছে। সবার মুখে একটা চাপা স্বর পরিলক্ষিত। নুহাশ পা টিপে টিপে মনটাকে শক্ত করিয়ে নিয়ে রুমের ভিতরে চোখ রাখল এবার। আর চোখ রাখতেই নুহাশের বুকটা ছ্যাঁত করে উঠল। খাটের এক কোণের মেঝেতে রায়হান তরফদারের নিষ্প্রাণ দেহটা হাঁটু ভাঙা অবস্থাতে পড়ে রয়েছে। পা দুটো হাঁটুর কাছ থেকে উল্টো দিকে মোড়ানো, যেন কেউ উল্টো দিক থেকে সজোরে হাঁটু দুটোকে মুচড়ে দিয়েছে। চোখজোড়া বিস্ফারিত আর মুখটা অসম্ভব রকমের হা হয়ে রয়েছে। গোটা বিছানার চাদর লণ্ডভণ্ড। ডান হাত দিয়ে শক্ত হাতে বিছানার চাদরের এক কোণ মুষ্টি করে ধরে অর্ধেকটা নিচে নামানো। একটু আগে সাগর ফোনে ভুল কিছু বলেনি। এমন ভয়ঙ্করভাবে মৃত্যু কোনো মানুষ মানুষকে দিতে পারে না। তাহলে কি ওই লোকটা কোনো মানুষ নয়? অজানা একটা বিপদের আশঙ্কায় নুহাশের বুকটা টিপটিপ করে উঠল। ভয় কয়েক পা পিছিয়ে গিয়ে আরও একবার লাশটার দিকে তাকালো সে। বিস্ফারিত চোখজোড়া যেন নিষ্প্রাণ আর ব্যঙ্গাত্মক চাহনিতে তারই দিকে তাকিয়ে আছে। একটা চাপা অস্বস্তি এসে নুহাশকে চেপে ধরল। সে রুমের ভিতরে আর এক বিলম্ব না দাঁড়িয়ে বেরিয়ে গেল বাহিরে। একটু পর পুলিশের গাড়ি এলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ আর তদন্ত করার পর লাশটাকে ফরেনসিকের জন্য পাঠিয়ে দিল। রায়হান তরফদার বসের খুব কাছের লোক ছিলেন। তার অকাল মৃত্যুতে বস সেদিনের জন্য অফিসের সকল কার্যক্রম বন্ধ করে রাখলেন। ছুটি ঘোষণা শুনে অফিসের বাকি সব কলিগরা যে যার মতো করে বাসায় চলে গেল।
তবে নুহাসের ভিতরে একটা অজানা ভয় ধীরে ধীরে চড়াও হয়ে উঠতে লাগল। রায়হান তরফদারের মৃত্যুর জন্য সে নিজেকে দোষারোপ করতে লাগল। যে মানুষটা সারা জীবন সৎ পথে চলা আর একটা নির্ঝঞ্ঝাট জীবনের আশা করে এসেছে, সবসময় আজ তার এই কারণে একটা মানুষের মৃত্যু ঘটেছে, তাও আবার ভয়ঙ্করভাবে অনুতাপের গ্লানি তাকে ভিতরে ভিতরে বিধ্বস্ত করে ফেলছে। বাসায় ফিরে নবনীকে কলিগের মৃত্যুর কথা জানালেও মৃত্যুর পিছনের ঘটনাটা বলবার আর সাহস হল না নুহাসের। মেয়েটা যে তাকে অন্ধের মতো বিশ্বাস করে, আজ যদি এসব জানতে পারে তাহলে হয়তো নবনী বড্ড কষ্ট পাবে, নুহাসকে খারাপ ভাববে। কিন্তু নুহাস তো জানে সে গতকাল রাতে মনে মনে লোকটাকে একটু জব্দ করার ইচ্ছা পোষণ করলেও তার মৃত্যু কামনা করেনি। নুহাসের কেবলই বারবার নিজেকে দোষী মনে হচ্ছে। সে তো এমন ইচ্ছা পূরণ চায়নি, যে ইচ্ছা পূরণের দায় কাউকে প্রাণ হারাতে হয়। অফিস থেকে আসার থেকে পর নুহাস রুমের ভিতরে কেমন জানি গুটিয়ে নিল নিজেকে। অপরাধবোধ আর আত্মগ্লানি তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। নবনী দুপুরে খাবারের জন্য ডাকলেও সে একরকম অনীহা দেখালো। নুহাস সাধারণত বাসায় থাকলে দুপুরের দিকে তার বরাবরই ভাতঘুম দেওয়ার অভ্যাস। স্বভাবতই অন্যদিনের মতো নানান রকমের চিন্তা করতে করতে একটা সময় নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল সে। আর তখনই ঘুমের ভিতরে অদ্ভুত একটা স্বপ্ন দেখল রায়হান তরফদার পিছনে হাঁটু মোড়া অবস্থায় তার দিকে ধারালো একটা রামদা হাতে তাকে তাড়া করছে। নুহাস প্রাণ বাঁচানোর দায় প্রাণপণে ছুটে চলেছে, কিন্তু কোনোভাবেই তার থেকে দূরে পালাতে পারছে না। দৌড়াতে দৌড়াতে একটা সময় হাঁপিয়ে উঠলে রায়হান তরফদার তাকে ধরাশায়ী করে ফেলার পর তার হাতে থাকা ধারালো রামদাটা দুহাতে শক্ত করে উঁচিয়ে ধরে ক্রুদ্ধ গলায় বলে উঠল, আমি খারাপ মানুষ ছিলাম, অসৎ পথে ইনকাম করতাম, তারপরও তো তোর মতো কখনো মানুষ খুন করিনি। তুই তো ভালো ছিলিস, তাহলে তুই এইটা কি করলি? এখন তো আমরা দুজনেই সমান সমান, তুই ভিতরে ভিতরে আর আমি বাহিরের দিক থেকে। তুই তোর নিজের ইচ্ছা পূরণ করে নিয়েছিস, এখন আমার একটা ইচ্ছা পূরণ কর তো। তোর ওই বিকৃত মস্তিষ্কের মাথাটা আমাকে দিয়ে দে। কি দিবি না আমাকে? কথাগুলো বলার পর কুটিল একটা হাসি হেসে হাতের রামদাটা সপাটে নুহাসের গলা বরাবর নামিয়ে দিতেই নুহাসের ঘুমটা ভেঙে গেল। সে একরকম চাপা আর্তনাদ করে বিছানা ছেড়ে ধর্মরিয়ে উঠে বসে পড়ে নিজের গলা চেপে ধরল। তারপর কয়েক মুহূর্ত উদ্ভ্রান্তের মতো বসে থেকে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গলার দিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে একদম। কি হচ্ছে তার সাথে এসব? নিজেকে খানিকটা ধাতস্থ করে নিয়ে জানালা দিয়ে বাহিরে তাকালো একটাবার। দিনের আলো তখন প্রায় শেষের দিকে। জানালার নিম্নভাগে সূর্যটা লাল রক্তের মতো জ্বলজ্বল করছে। নুহাসের কানে দুজন নারীর কথোপকথন ভেসে এলো। রুম থেকে বের হতেই দেখল ড্রয়িং রুমের সোফাতে নিচতলার সুস্মি ভাবি বসে আছে। তার চোখমুখ উচ্ছ্বসিত, গলায় একটা ভারী স্বর্ণের নেকলেস, পরনে নীল রঙের একটা জামদানি শাড়ি। ভদ্রমহিলা বেশ কৌতূহলী হয়ে নবনীকে কি জানি একটা দেখাচ্ছে আর হো হো শব্দ করে হাসছে। মহিলাকে দেখে নুহাসের একটা কথায় মাথায় এলো, বাসার ভিতরে এভাবে সেজেগুজে কে থাকে? দরজার সামনে নুহাসকে দেখতে পেয়ে ভদ্রমহিলা এক গাল হেসে বলল, আরে নুহাস ভাই যে, আজকে এই সময়ে আপনি বাসায়? শরীর খারাপ নাকি? নুহাস স্বস্থানেই দাঁড়িয়ে থেকে বলল, না ভাবি, আজ সকালে আমার এক অফিস কলিগ মারা গিয়েছে, তো তাই শোক পালনের জন্য অফিস ছুটি দিয়েছে বসো। ও আচ্ছা, তা এখানে আসেন, ওভাবে দূরে দাঁড়িয়ে আছেন কেন? দেখেন না আপনার ভাইয়ার কাণ্ড। বলেই 5 আঙুলে একজোড়া স্বর্ণের বালা তুলে ধরল নুহাসের দিকে। তারপর আবার হাসি হাসি মুখ করে বলল, আপনার ভাইয়া যা করে না, কত করে বলি এসব কিনে অযথা টাকা নষ্ট কইরো না। কে শুনে আমার কথা? দেখেন না কাল রাতে এই বালা জোড়া কিনে এনেছে, তাই নবনীকে দেখাতে এসেছিলাম। নুহাস এবার নবনীর দিকে একবার তাকালো। নবনীর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। এই ঘাম জমার রহস্য নুহাস বেশ বুঝে।
নবনী যে রাগে গজগজ করছে তা আর বুঝতে বাকি রইল না। পরিস্থিতি বেগতিক বুঝে নুহাশ বলল, আচ্ছা ভাবি, আপনারা গল্প করেন, আমি রেডি হয়ে একটু বাহিরে যাব। কথাটা বলেই নুহাশ আবার রুমের ভিতরে ঢুকে গেল। ভদ্রমহিলা জানেন এসব দেখার পর নবনী নুহাশের উপর রেগে যায়। তারপরও কয়েকদিন পর পরই নানান জিনিস নিয়ে এসে ফেরিওয়ালাদের মতো হাত ধরে ধরে না দেখালে যেন তিনি স্বস্তি পান না। মহিলা যে এসব দেখানোর নামে দুজনার মাঝে কলহ সৃষ্টি করে এক ধরনের মানসিক তৃপ্তি পায় নুহাশ তা বেশ ভালোমতই বুঝে। নুহাশ বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই নবনী রুমে প্রবেশ করল। নুহাশ একবার নবনীর দিকে তাকিয়ে তার মনের ভাবগতিক বুঝে নিয়ে বলল, তোমার কি কিছু লাগবে? লাগলে বলো, আমি ফেরার সময় নিয়ে আসব। নবনী চোখ রাঙিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আমার কিচ্ছু লাগবে না। এই সংসারে আসার পর কোনো কিছু নিজের মুখে চাইনি আর চাইবও না। যেখানে যাচ্ছিলে যাও। নুহাশ আর কথা না বাড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সুস্মি ভাবি দিনকে দিন নবনীর মনে লোভ জাগিয়ে তুলছে। নবনী তো আগে এমনটা ছিল না। যবে থেকে ওই মহিলা এটা ওটা দেখানো শুরু করেছে তবে থেকেই নবনী নুহাশের সাথে বিরূপ আচরণ করা ধরেছে। সুস্মি ভাবির বর জাভেদ ভাই তার থেকে নিম্ন পদের একটা চাকরি করে। তবে পদ নিম্ন হলে কি হবে, অসৎ পন্থায় বেতনের 5 গুণ কামান মাস গেলে। তার পক্ষে কয়েকদিন পর পর দামি জিনিস কিনে আনাটা অনেকটা ডাল ভাতের মতো। কিন্তু নবনী তো তার সবকিছু জানে, সে অসৎ পথে ইনকাম করাটাকে মোটেও পছন্দ করে না। তারপরও সব জেনে বুঝে রাগারাগি করে মাঝে মধ্যে। তাহলে কি নবনীও চায় সে অন্যদের মতো করে অসৎ পথে ইনকাম করুক? নুহাশ বাসা থেকে খানিকটা দূরে একটা লেকের পাড়ে বসে বসে এসব ভাবছিল। একটু আগেই পশ্চিম দিগন্তে লাল রক্তিম আভা ছড়িয়ে সূর্যটা ডুব দিয়েছে। সূর্যের আলো ফুরিয়ে গিয়ে আবছা আলো আধারিতে মেতে উঠেছে পরিবেশটা। লেকের পানিতে বাতাস লেগে কেমন একটা খলখল সুরতরঙ্গ খেলে বেড়াচ্ছে লেকের চারপাশ জুড়ে। নুহাশ কয়েকটা পাথরের টুকরো হাতে নিয়ে এক এক করে সেই লেকের পানিতে অন্যমনস্ক হয়ে ছুঁড়ে ফেলতে ফেলতে গতরাতে দেখা হওয়া সেই লোকটার কথা ভাবতে লাগল। একজন রক্ত মাংসের মানুষের মাঝে এমন ক্ষমতা কি আদৌ থাকতে পারে? লোকটা যে তার মতনই একজন রক্ত মাংসের মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা, রায়হান তরফদারকে কি লোকটা নিজের হাতেই খুন করেছে, নাকি তার ভিতরে থাকা শক্তির দ্বারা? লাশের তদন্ত করে কি পুলিশ কিছু জানতে পেরেছে খুনি সম্পর্কে? পকেট থেকে ফোনটা বার করে একবার সাগরকে কল করল নুহাশ। কিন্তু সাগরের কাছ থেকেও মন ভালো করার মতো কোনো খবর পেলে না সে। উল্টো নতুন আরেকটা খবর দিয়ে আরও আতঙ্কে ফেলে দিল নুহাশকে। সাগর জানালো, মৃতের শরীরের পাসহ বুকের হাড্ডিগুলোও নাকি একবারে গুঁড়ো গুঁড়ো অবস্থায় চিহ্নিত করেছে ফরেনসিকে। একটা মানুষকে অক্ষত রেখে তার ভিতরের হাড্ডিগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করাটা একরকম দুঃসাধ্য নয়, দুর্বোধ্য অসাধ্যও বটে। লোকটাতে যদি আরেকটা বার নুহাশ তার চোখের সামনে দেখতে পেত, তাহলে তাকেই জিজ্ঞাসা করত সবটা। শেষ কথাটা মনের মাঝে উদয় হতেই পিছন থেকে একটা মোটা গম্ভীরস্বরে কেউ একজন বলে উঠল, হ্যালো ইয়াং ম্যান। একা একা এই সন্ধ্যার সময় লেকের পাড়ে কি করো? নুহাশ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখল সেই সাহেবী লোকটা লেক সংলগ্ন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে লোকটাকে একটাবার সচক্ষে দেখবার জন্য হাহুতাশ করা নুহাশ এখন তাকে সামনাসামনি দেখার পর কেমন জানি চুপসে গেল। লেকের পাড় থেকে উঠে দাঁড়াতে গেলে লোকটা নিচে নেমে আসতে আসতে বলল, আরে বসো বসো, এতক্ষণ তো দিব্যি বসেছিলে। একা একা কি গল্প জমে, তাই আমিও এলাম সঙ্গ দিয়ে গল্প জমানোর জন্য। কথাগুলো বলতে বলতে লেকের পাড়ে এসে দাঁড়ালো লোকটা। এই আলো আধারির সন্ধ্যায় লোকটিকে নুহাশের চোখে আরো বেশি রহস্যময় লাগছে এখন। লোকটাই প্রথমে নীরবতা ভাঙল। বলল, কি এবারের মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো? নুহাশের মনের সুপ্ত ক্ষোভটা যেন দপ করে জ্বলে উঠল এবার। সে ক্ষুব্ধ নয়নে তাকিয়ে থেকে বলল, আপনি আমার সাথে জোচ্চুরি করেছেন। আমি তো ইচ্ছা করেছিলাম লোকটা যেন আমাকে আর কখনো বিরক্ত না করে। আর আপনি তাকে মেরে ফেললেন। আপনি কি মানুষ?
লোকটা তার মুখের ভাবখানা শান্ত অথচ গম্ভীর করে নিয়ে বলল, আরে রাগছ কেন? তোমার ইচ্ছা ছিল লোকটা যেন তোমাকে আর কখনো বিরক্ত না করে, রাইট? সেটাই তো হয়েছে। এমনিতেও ওসব লোক দুনিয়াতে কোনো কাজের নয়। কি দরকার ওমন উটকো একটা মানুষ সমাজের বুকে থাকার? আর তাছাড়া ওমন তেদর টাইপের মানুষেরা কখনো একটু আধটু ভয়ে দমে যায় না, বরং তারপর আরও হিংস্র হয়ে ওঠে। তাই একবারে সরিয়ে দিয়েছি। কাজটা আপনি মোটেও ঠিক করেননি। তুমি যদি বলো তাহলে আমি আবার তাকে ফিরিয়েও আনতে পারি। কি ফিরিয়ে আনব? বিস্ময় নুহাসের চোয়াল ঝুলে পড়ল এবার। লোকটা বলে কি এসব লোকটা যে স্বয়ং উপরওয়ালার সাথে পাল্লা দিতে চাইছে। মৃত মানুষকে নাকি সে ফিরিয়ে আনবে আবার? বলল, কিভাবে ফিরিয়ে আনবেন? মৃত মানুষ কি বাজারের মোয়া নাকি যে খেয়ে ফুরিয়ে গেলে আবার আরেকটা কিনে আনবেন? পরপর দুটো ঘটনা সচক্ষে দেখবার পরও তোমার আমাকে বিশ্বাস হয় না? কথাটা বলতে গিয়ে লোকটার চোখে একরকম বিদ্যুৎ খেলে গেল। নুহাস নিজেকে প্রবোধ দিয়ে বলল, না না, তা হবে না কেন, অবশ্যই হয়। তবে মৃত মানুষকে ফিরিয়ে আনাটা একটু বেশিই কাকতালীয় হয়ে যাচ্ছে না? আর তাছাড়া তার মৃত্যুর খবর তো সবাই জেনে গেছে। আশপাশের লোকজন জমায়েত হয়ে তার বীভৎস লাশটাকেও নিজের চোখে দেখেছে। থানা পুলিশ এমনকি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেটা না হয় আমার উপরেই ছেড়ে দাও। তুমি শুধু বলো, তুমি কি তাকে আবার জীবিত অবস্থায় দেখতে চাও? নুহাস কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, হ্যাঁ। তাহলে যে তোমাকে আবার সেই গেমটা খেলতে হবে? প্রশ্নোত্তর, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি খেলব। রায়হান ভাই যতই খারাপ হোক, তার মৃত্যুতে আমি মোটেও খুশি হইনি। শর্তের কথাটা মনে আছে তো? হ্যাঁ। আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। লোকটা এবার একটা প্রশ্ন করল। তবে এবারের প্রশ্নের উত্তরটা আর নুহাস ঠিকঠাক মতো দিতে পারল না। ভুল উত্তর শুনে লোকটার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সে যেন এতদিন ধরে এই সময়টার জন্যই অপেক্ষা করেছিল। লোকটা হো হো করে হেসে উঠে বলল, তুমি ভুল উত্তর দিয়েছ। শর্ত মতো এবার তোমাকে আমার একটা ইচ্ছা পূর্ণ করতে হবে। নুহাস এবার খানিকটা ভয় পেলেও সাহস জমিয়ে নিয়ে বলল, আচ্ছা, আপনার মনের ইচ্ছা আমি পূর্ণ করব, তবে আমাকে আরেকটাবার সুযোগ দিতে হবে। আমি আরও একবার খেলাটা খেলতে চাই। আমার ইচ্ছার কথা না শুনেই খেলবা আবার? আগে ইচ্ছা তো শুনে নাও। আমি মরতে ভয় পাই না। আর আপনি মরার চাইতে বেশি ভয়ঙ্কর কিছু তো চাইতে পারবেন না। আপনার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। তার আগে আমাকে আরেকটাবার সুযোগ দিতে হবে। লোকটা কয়েক মুহূর্ত নুহাসের দিকে তাকিয়ে থাকার পর বলল, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রশ্ন করেন আবার। লোকটা এবার দ্বিতীয় প্রশ্ন করলে নুহাস তার ঠিকঠাক উত্তর দিলে লোকটা আবারও হাসল। তারপর বলল, তোমার ইচ্ছা পূরণের সংবাদ কাল সকালে পেয়ে যাবে। আর আমারটাও। আপনার ইচ্ছাটা কি বলা যাবে? তোমার ইচ্ছার কথা কখনো মুখ ফুটে বলেছ তুমি? না, আমি কখনো শুনতে চেয়েছি? নুহাস আর কিছু বলল না দেখে লোকটা আবার বলল, এখন বাসায় চলে যাও। খুব শীঘ্রই আবার দেখা হবে তোমার সাথে। ভদ্রলোক লেকের পাড় থেকে উঠে গেলে নুহাস আরও কিছুক্ষণ বসে রইল সেখানে। লেকের চারপাশ জুড়ে একরকম নৈশব্দতা বিরাজ করছে এই মুহূর্তে। অদূরে কোমর পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে থাকা ঝোপঝাড়ের ভিতর থেকে অসংখ্য ঝিঝি পোকা শারীরিকভাবে তাদের ডানা ঝাপটিয়ে সুর তুলেছে। নুহাস বারবারই কেবল লোকটার ইচ্ছার কথা ভাবছে। কি এমন ইচ্ছা হতে পারে তার? তখন তো জেদের বশে মৃত্যুকেও ভয় পায়নি বলে দিছে। কিন্তু লোকটা যদি সত্যি সত্যি তার প্রাণটাই নিয়ে নেয়, কথাটা মনে হতেই সারা শরীর অজানা এক আতঙ্কে কেঁপে উঠল তার। না জানি আগামীকাল আবো কোন আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে সে। আচ্ছা, রায়হান তরফদারকে কি সত্যি সত্যিই ফিরিয়ে দিতে পারবে লোকটা? যদি সত্যি হয় তাহলে যে পৃথিবীর বুকে তা এক আশ্চর্য, বিরল ঘটনার সূচনা ঘটবে। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কি আদৌ মৃত মানুষকে আবার ফিরিয়ে আনা সম্ভব? নুহাস আরও কিছুক্ষণ লেকের পাড়ে বসে থাকার পর সন্ধে গড়িয়ে রাতটা একটু গভীর হলে উঠে দাঁড়ালো সে।
তারপর বাসার দিকে রওনা দিল। বিকেলে নবনী নুহাসকে সুস্মি ভাবির সামনে কিছু বলতে না পারলেও নুহাস রাতে বাসায় ফিরলে তেলে বেগুনে জ্বলে উঠল সে। তারপর মুহূর্তে রাগান্বিত ভাবটা কাটিয়ে একরাশ ক্ষোভ আর অভিমান মিশ্রিত গলায় বলল, আচ্ছা, তুমি যে দিনকে দিনকে রক্ত মাংসের খোলসে এক যান্ত্রিকমানবে পরিণত হচ্ছ, সেটা কি ভেবে দেখছো একবারও? তোমার ভিতরে লাস্ট যে কবে আমার প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি দেখেছি নিজেরও মনে নাই। আচ্ছা, তোমার কি কখনো আমাকে কোনো কিছু দিতে ইচ্ছা করে না? বউ হিসাবে একটু শখ আহ্লাদ পূরণ করার বিন্দুমাত্র ইচ্ছাটাও কি তোমার ভিতরে উকি দেয় না? মানলাম তুমি সৎপথে ইনকাম করো, তাই বলে কি একটা দিন কাচের চুড়িও কিনে আনা যায় না? আমি তো কোনোদিন তোমার কাছে দামি কোনো কিছু চাইনি। একটা গোলাপ ফুল কিংবা একটা বেলি ফুলের মালা কেনার টাকাটাও কি তোমার মানিব্যাগে থাকে না? সুস্মি ভাবি যখন তার বরের দেওয়া লাখ লাখ টাকার জুয়েলারিগুলো দেখায়, তখন আমার ওগুলো দেখে খারাপ লাগে না, বরং কষ্ট হয় যে আমার জামাইটা আমাকে কোনোদিন নিজের হাতে একটা গোলাপ ফুল নিয়ে এসেও দেয়নি। কথাগুলো বলতে গিয়ে নবনীর চোখজোড়া জলে ভরে উঠল। কান্না লুকাতে গিয়ে তার নাকের পাটা ক্রমাগত কাঁপছে এখন। নুহাসের নিজেকে এখন আরো বেশি অপরাধী মনে হচ্ছে। আসলেই তো, ব্যস্ততায় ডুবে গিয়ে সে ভালোবাসা নামক সুখপাখির থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে। নুহাস অনুতাপের স্বরে বলল, আসলে সুম্মি ভাবি যখন তার জামাইয়ের দেওয়া গিফটগুলো নির্লিপ্ততা মনে তোমাকে দেখায়, তখন আমার নিজেরও খুব খারাপ লাগে। রাগ হয় অনেক। তখন মনে হয় আমি তোমাকে কিছুই দিতে পারিনি। কিন্তু তুমি যে আমার কাছে অতি সামান্য জিনিসের প্রত্যাশাকামী হয়ে এতদিন মনে মনে অভিমান করে এসেছো তা কখনো বুঝতে পারিনি। বারবার মনে হয়েছে হয়তো তুমি সুস্মি ভাবির দামি অলংকারের জন্যই আমার উপর রাগ করছো। তবে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনো তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না। সবার দামি দামি গিফটের মাঝে আমার দেওয়া অতি সামান্য জিনিসটাও যে তোমার কাছে এতটা মূল্যবান হয়ে উঠবে তা কখনো মাথায়ই আসেনি। সবসময় নিজেকে ছোট মনে হয়েছে। এবারের মতো ক্ষমা করে দাও লক্ষ্মীটি। কথাগুলো শেষ করে নবনীর দিকে এগিয়ে যেতেই নবনী নুহাসের বুকে কয়েকটা কিল ঘুষি মেরে তারপর মাথা রাখল সে। নুহাসও শক্ত হাতে নবনীকে নিজের বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সে রাতে দুজন মানব মানবী তাদের সমস্ত অভিমান ভুলে গিয়ে একে অপরের ভালোবাসার গভীর সাগরে তলিয়ে গেল রাতের নিস্তব্ধ আধারের মাঝে। গভীর রাতে রান্নাঘরে খটখট শব্দে নবনীর তন্দ্রা ভাঙল। তন্দ্রা কাটিয়ে বিছানা ছেড়ে উঠতেই দেখল নুহাস বিছানায় নেই। ভাবল হয়তো বাথরুমে গিয়েছে। ঘুম জড়ানো কণ্ঠে নুহাসের নাম ধরেই বলে উঠল নবনী, বাথরুম থেকে বেরিয়ে একটু রান্নাঘরটা দেখে এসো তো। হয়তো বিড়াল ঢুকেছে আবার। কথাগুলো বলে আবার পাশ ফিরে শুয়ে পড়ল নবনী। পরদিন সকালের নাস্তা বানানোর জন্য যখন রান্নাঘরে গেল তখন একটা অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হল সে। দেখল রান্নাঘরের কেবিনেট আর মেঝের উপর ফোঁটায় ফোঁটায় লাল রঙের তরল জাতীয় কিছু একটা ছড়িয়ে আছে। নবনী ভালো করে সেই তরল আঠালো জাতীয় পদার্থটা দেখতেই চমকে উঠল। নিজের অজান্তে মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটা শব্দ, রক্ত। কিন্তু সে তো গতকাল রাতে রক্ত জাতীয় কোনো কিছু কাটেনি। তাহলে এই রক্তের বিন্দুগুলো এলো কোত্থেকে? পরক্ষণে তার গতকাল রাতের সেই খটখট শব্দের কথাটা মনে হলো। তাহলে নিশ্চয় গতকাল রাতে হুলো বিড়ালটা ইঁদুর ধরার জন্য ওভাবে ছুটে বেড়াচ্ছিল। আর সেই ইঁদুরের রক্তই হবে হয়তো। নিজের মনকে প্রবোধ দিয়ে আবার নাস্তা রেডি করার কাজে মনোযোগ দিল সে। নাস্তা তৈরি হয়ে গেলে অফিসের জন্য রেডি হয়ে নুহাস যখন নাস্তার টেবিলে এসে বসল, নবনী লক্ষ্য করল নুহাসের বাম হাতের কনিষ্ঠ আঙুলটাতে সাদা ব্যান্ডেজ বাঁধা। নবনী হকচকিয়ে উঠে একরকম ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোমার হাতে? ব্যান্ডেজ বাঁধা কেন? নুহাস ডান হাত দিয়ে এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দিয়ে তারপর বাম হাতের আঙুলটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ও তেমন কিছু না। একটু কেটে গিয়েছিল তাই ব্যান্ডেজ বেঁধেছি। গতকাল রাতেও তো ঠিক ছিল। কখন কাটলো? তুমি রাতে যখন বললা রান্নাঘরে নাকি বিড়াল ঢুকেছে, ওটাকে তাড়িয়ে আসতে।
তখন বিড়ালটাকে তাড়াতে গিয়েই অসাবধানতাবশত বটির উপর হাত পড়ে গেছিল। নবনী নিজের বোকামির জন্য লজ্জায় জিহ্বা কেটে নিয়ে বলল, ইস, কালকে সবজি কাটার পর বটিটা একদম সরিয়ে রাখতে ভুলে গেছিলাম। দেখি দেখি কতখানি কাটছে। আর রাতে আমাকে ডাকলে না কেন তখন? আরে তুমি অহেতুক উতলা হচ্ছ। তেমন কিছুই হয়নি, ওই সামান্য একটু কেটে গেছিল, ওষুধ লাগিয়েই তারপর ব্যান্ডেজ বেঁধেছি, সেরে যাবে। তার মানে রান্নাঘরের কেবিনেটে আর মেঝেতে তোমার হাতের রক্ত পড়েছিল, আর আমি ভাবছি বিড়ালটা হয়তো ইঁদুর ধরেছিল তারই ধাত। আমার একটু ভুলের জন্য তোমার হাতটা খাম হয়ে গেল। নাস্তা শেষ করে নুহাশ অফিসের জন্য বেরিয়ে গেল। অফিসে ঢোকার মুখে মৃদুল বাবুর সাথে দেখা হলো নুহাশের। নুহাশকে দেখে মৃদুল বাবু একগাল হেসে বলল, এমন হনহনিয়ে কোথায় যাও? অফিসে তো আমিও যাচ্ছি, চলো একসাথেই যাই। মৃদুল বাবুর মুখের ভাবমূর্তি দেখে নুহাশ বেশ অবাক হল। গতকাল যে মানুষটা ভয়ের চোটে ভিড়মি খাওয়ার জোগাড় হয়েছিল, সেই মানুষটা এক রাতের ব্যবধানে এতটা স্বাভাবিক কিভাবে হয়ে গেল? গতকাল সে নিজের চোখে মৃদুল বাবুর চোখমুখে এক ধরনের চাপা আতঙ্ক দেখেছিল। মানুষ মানুষকে এত সহজেও ভুলে যায়? কি জানি, হয়তো যায়। নুহাশ কথা না বাড়িয়ে তার সঙ্গে অফিসে গিয়ে ঢুকল। অফিসের পরিবেশ বেশ শান্ত, আর 10টা দিনের মতোই স্বাভাবিক, প্রাণোচ্ছল। কেরানি রহমান মিয়ার ভিতরেও কোনো হেলদোল নাই। দরজার পাশের চেয়ারটাতে বেশ আরাম করে বসে আছে। তাকেও আজ একদম পুরাদস্তুর স্বাভাবিক দেখাচ্ছে। অথচ আজকে তো অফিসের সবার মুখে একটু হলেও শোকের ছায়া থাকবার কথা। গতকালও অফিসের বসসহ প্রতিটা স্টাফের মুখে ভয় আর আতঙ্ক ঘিরেছিল। অথচ 24 ঘন্টা যেতে না যেতেই সবাই বেমালুম সবটা ভুলে গিয়েছে। তাহলে কি রায়হান তরফদার সত্যি সত্যি ফিরে এসেছে আবার? নুহাশ এইসব ভাবতে ভাবতে নিজের ডেস্কে গিয়ে কাঁধের ব্যাগটা নামানোর সময় একটাবার আর চোখে 3টা ডেস্কের পর আলাদাভাবে পার্টিশন দেওয়া রায়হান তরফদারের ডেস্কটার দিকে তাকালো একটাবার। দেখল ডেস্কটা খালি পড়ে আছে। নুহাশ এবার চেয়ারটা টেনে নিয়ে নিজের ডেস্কের সবকিছু গোছগাছ করছিল, তখনই কেরানি রহমান মিয়া এসে তার সামনে দাঁড়ালো। নুহাশ মুখ তুলে তার দিকে তাকাতেই সে একগাল হেসে বলল, বড় স্যার আপনারে ডাকে। নুহাশ ডেস্ক গোছানো বাদ দিয়ে চেয়ার ছেড়ে উঠে বসের রুমের দিকে এগিয়ে গেল। মোটা থায় গ্লাসের পার্টিশন দিয়ে বসের রুমটা ঘেরা। নুহাশ গ্লাস লাগানো দরজাটা সামান্য টেনে মুখ বাড়িয়ে বলল, স্যার আসতে পারি? ভদ্রলোক নুহাশের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আসো। বসের সামনের চেয়ারে আগে হতেই একজন বসা ছিল। নুহাশ এতক্ষণে তাকে খেয়াল করেনি। তবে বসের ডেস্কের কাছাকাছি গিয়ে দাঁড়াতেই লোকটাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল নুহাশ। চেয়ারে আর কেউ নয়, গতকাল যার বিভৎস রক্তশূন্য ফ্যাকাশে শরীরটা প্রাণশূন্য অবস্থাতে খাটের একপাশে পড়ে থাকতে দেখেছিল, এখন সেই লোকটাই সশরীরে তার পাশের চেয়ারে বসে আছে। ঘটনার প্রবল আকস্মিকতায় একরকম হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল নুহাশ। একই দেখছে সে রায়হান তরফদার সত্যি সত্যিই ফিরে এসেছে আবার। তীব্র আতঙ্কে বাকশক্তি বন্ধ হয়ে গিয়েছে তার। কাপা কাপা চোখে আরও একবার পাশের চেয়ারটার দিকে তাকাতেই রায়হান তরফদার তার চিরচেনা সেই তেতো হাসিটা হাসল নুহাশের দিকে তাকিয়ে। নুহাশ কিংকর্তব্যবিমূঢ় হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর বস তাকে একটা ফাইল ধরিয়ে দিতেই আবার কলের পুতুলের মতো ফাইলটা হাতে নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে এলো। তার কাছে সবটাই দুঃস্বপ্ন মনে হচ্ছে। সে কি এখনো ঘুমিয়ে আছে? কিন্তু স্বপ্ন এতটা বাস্তবিক হয় কিভাবে? আর অফিসের সবাই একটা মৃত মানুষকে পুনরায় ফিরে আসতে দেখেও এমন স্বাভাবিক আচরণ করছে কিভাবে? নুহাশের মাথাটা ঝিমঝিম করছে। ফাইলটা ডেস্কের উপর রেখে চেয়ারে ধপাস করে বসে পড়ল সে। লোকটা কি আদৌ মানুষ? একটা মানুষের মাঝে এমন দৈব ক্ষমতা কি কখনো থাকতে পারে? অধিক কৌতূহলে নুহাশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। গলাটা ভিজিয়ে নিতে ডেস্কের নিচে রাখা তার ব্যাগটা তুলে পানির বোতলটা বার করতে গিয়ে একটাবার ব্যাগের ভিতরে রাখা কাচের চারকোনা বক্সটার দিকে তাকালো নুহাশ।
দেখল বক্সের ভিতরে ভিনেগার মিশ্রিত পানিতে তার হাতের কনিষ্ঠ আঙুলটা সযত্নে ভেসে আছে। আরে নুহাশ ভাই, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ বাঁধা কেন? আকস্মিক পুরুষালী একটা কণ্ঠস্বর শুনে হকচকিয়ে উঠল নুহাশ। চটজলদি চারকোনা বক্সটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে মুখ তুলে তাকালো ডেস্কের সামনের দিকটাতে। দেখল সাগর নামের ভদ্রলোকটা মুখে উৎকণ্ঠা চেপে তাকিয়ে আছে তার ব্যান্ডেজ বাঁধা হাতটার দিকে। নুহাশ ব্যাগটা আবার যথাস্থানে রাখার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কৃত্রিম একটা হাসি দিয়ে বলল, ও তেমন কিছু না, একটু কেটে গিয়েছে আর কি। ওহ আচ্ছা, তো আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন নুহাশ ভাই? কোনো সমস্যা? নুহাশ খানিকটা থতমত খেয়ে জবাব দিল এবার, কই না তো, আমি ঠিক আছি। আচ্ছা সাগর ভাই, আমি একটু ওয়াশরুম হয়ে আসি, এসে কথা বলছি। কথাগুলো বলার পর নুহাশ হনহ নিয়ে অফিসের ওয়াশরুমের দিকে হাঁটা লাগালো। ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ ওয়াশরুমের আয়নাতে নিজেকে দেখল সে। তারপর খুব সাবধানতার সাথে হাতে জড়িয়ে রাখা সাদা ব্যান্ডেজের এক মাথা টান দিয়ে খুলে ধীরে ধীরে অপসারণ করাতে লাগল সে। ব্যান্ডেজের স্তর কমে আসতেই ব্যান্ডেজের গায়ে লেগে থাকা চাপ চাপ শুকনো রক্তের দেখা মিলতে লাগল এবার। একটা সময় হাতের পুরো ব্যান্ডেজটা খুলে ফেলার পর হাতের সেই দগদগে ক্ষতটা বেরিয়ে এলো এবার। বাম হাতের কনিষ্ঠ আঙুলটা গোড়া থেকে একদম নিখুঁত করে কেটে ফেলা হয়েছে। নুহাশ ক্ষত স্থানটার দিকে উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুখটা চেপে ধরে কেঁদে ফেলল। সে আজকে নবনীকে মিথ্যা বলেছে। গতরাতে রান্নাঘরে কোনো বিড়াল আসেনি, কোনো বিড়াল তাড়াতে গিয়েও তার হাত কাটেনি। গতকাল রাতে নুহাশ আর নবনী যখন একে অপরের ভালোবাসায় মিশে এক হয়ে যাওয়ার পর দুজনেই ক্লান্ত শ্রান্ত হয়ে একে অপরকে বুকের সাথে জড়িয়ে ধরে পরম তৃপ্তিতে ঘুমোচ্ছিল, ঠিক তখনই নুহাশ একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা দেখার পর নুহাশের ঘুম ভাঙতেই সে বিছানা ছেড়ে উঠে বসে। তারপর কলের পুতুলের মতো ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। নুহাশ প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও তার ঘুমের রেশ কেটে যেতেই সে দেখল তার মস্তিষ্ক কাজ করলেও তার শরীরের বাকি সবকিছু যেন আপনা থেকেই চলছে। যেন অন্য কেউ জোর করে সেগুলাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। রান্নাঘরে গিয়ে এদিকে সেদিকে একরকম ঘোর ঘোর চোখে কিছু একটা খুঁজতে থাকে নুহাশের চোখজোড়া। তারপর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মেঝেতে পড়ে থাকা ধারালো বটিটা দেখতেই নুহাশের চোখে এক ধরনের বিদ্যুতের ঝলকানি খেলে গিয়েছিল। বটিটা হাতে নিয়ে যখন সে তার কনিষ্ঠ আঙুল বরাবর চাপ দিতে গেল তখন তার পুরোপুরি হুঁশ ফিরল। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। হুঁশ ফিরতেই চমকে উঠে বটিটা হাত থেকে ফসকে পড়ে গেল পায়ের নিচে। মেঝে থেকে মুখ তুলতেই দেখল কেবিনের উপর চাপ চাপ রক্তের মাঝে সদ্য ক্ষয় যাওয়া তার হাতের কনিষ্ঠ আঙুলটা পড়ে আছে। একটা চাপা আর্তনাদ মুখ থেকে বেরিয়ে এলো নুহাশের, কিন্তু সে আর্তনাদ করতে পারল না। যেন কেউ একজন তার অদৃশ্য হাত দিয়ে নুহাশের মুখটা সজোরে চেপে রেখেছে। অসহ্য ব্যথায় তার হাতটা থরথর করে কাঁপছে। কিছুক্ষণ এভাবে থাকার পর নুহাশের কানে একটা যান্ত্রিক অথচ মানুষের কণ্ঠস্বর ভেসে এলো। তুমি জানতে চেয়েছিলে না আমার ইচ্ছার কথা? আমার ইচ্ছা ছিল তোমার শরীর থেকে একটা অংশ ছিনিয়ে নেওয়ার, আর সেটাই করলাম এখন। আঙুলটা যত্ন করে রেখে দাও তোমার অফিস ব্যাগের ভিতরে। যখন আমার সাথে আবার দেখা হবে তখন আঙুলটা আমি নিজেই চেয়ে নিব। নুহাশ হতবিহ্বলের মতো সেই যান্ত্রিক স্বরের কথাগুলো শোনার পর বাধ্য ছেলের মতো মাথা নাড়াল। তারপর নিজের শরীর থেকে কেটে ফেলা আঙুলটা ডান হাত দিয়ে পরম আদর করে উঠিয়ে একটা জারের ভিতরে ঢুকিয়ে রাখল। হাত থেকে তখনও টপটপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝের উপরে, কিন্তু সেদিকে নুহাশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন আজ্ঞা পালনে মরিয়া হয়ে উঠেছে এই মুহূর্তে। আঙুল কেটে ফেলার অসহ্য ব্যথাটাও যেন এখন আর কিছুই মনে হচ্ছে না তার কাছে। যেন তার সব ব্যথা এক নিমিষে কর্পূরের মতো উবে গিয়েছে। আঙুল রাখা জারটা একপাশে রেখে কেবিনের রক্তগুলো ঠিকমতো মুছে ফেলল এবার। তারপর কাটা অংশটা ব্যান্ডেজে মুড়িয়ে আবার গিয়ে শুয়ে পড়ল।
নুহাশ পকেট থেকে নতুন ব্যান্ডেজের প্যাকেটটা বার করে ক্ষত আঙুলটার উপরে আবার আগের মতো করে ঠিকঠাকভাবে জড়িয়ে নিল। তারপর চোখ মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরোতেই রায়হান তরফদারের চোখাচোখি হলো সে। লোকটা আজ তাকে এভাবে দেখছে কেন? যেন সে চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো জন্তু জানোয়ার বা অন্য গ্রহ থেকে পথভুল করে চলে আসা কোনো এলিয়েন টাইপের কোনো কিছু। নুহাশ পাশ কাটিয়ে বেরিয়েই যাচ্ছিল। লোকটা তখন তার সেই চিরচেনা হেরে গলার স্বরে ডেকে উঠল, এই সততার প্রতীক নুহাশ সাহেব, আজকাল দেখছি সিনিয়রদেরকে সম্মান দিতেও ভুলে গিয়েছ। লোকটার কথাগুলো নুহাশের কানে বিষ বাক্যের মতো শোনালো অনেকটা। কিন্তু তারপরও কোনো প্রত্যুত্তর না করে আবার নিজের ডেস্কে গিয়ে বসল সে। দুপুরে লাঞ্চ আওয়ারের সময় নুহাশ, মৃদুল সাহেব আর সাগর তিনজন মিলে একসাথে লাঞ্চ করছিল। অফিসের আসবার পর থেকে তার মনে বারবার একটা কথায় নাড়া দিয়ে উঠছে একটু পরপর। রায়হান তরফদারের মৃত্যু তো সবাই নিজের চোখে দেখেছিল, তাহলে আজকে সেই মানুষটাকে আবার সশরীরে দেখার পর কারো ভিতরে কোনোরকম প্রতিক্রিয়া কেন দেখছে না সে? সবাই এমন বিহেভ করছে যেন তারা কোন কিছুই জানে না। নুহাশের মনে জমে থাকা প্রশ্নটা আর চেপে রাখতে পারল না সে। সাগর আর মৃদুল সাহেবকে উদ্দেশ্য করে বলেই ফেলল এবার, আচ্ছা মৃদুল ভাই, গতকাল আপনাদের সাথে কোনো বিচিত্র কিছু ঘটেছিল কি? মানে খুব অদ্ভুত কিছু একটা, যেটা আজকে দেখে আপনাদেরকে অবাক করিয়ে দিয়েছে। সাগর কোন উত্তর করল না, তবে মৃদুল সাহেব তার প্লেট থেকে গোটা একটা মুরগির ঠ্যাং মুখে তুলে চিবুতে চিবুতে বলল, হ্যাঁ দেখেছি তো। কিন্তু কেন বলতো? নুহাশ এবার খানিকটা নড়েচড়ে বসল। তার মানে সে কোনো কিছু ভুল দেখেনি। কৌতূহলী চোখে বলল নুহাশ, কি দেখেছিলেন বলেন তো? মৃদুল সাহেব কিছুক্ষণ চুপচাপ থেকে ঘটনাটা মনে মনে সাজিয়ে নিয়ে এবার বললেন, আমাদের বাড়ির সামনে কয়েক মাস ধরে একটা বাদামি রঙের কুকুরকে দেখতে পেতাম রোজ। দেশি কুত্তা হলেও দেখতে একদম জার্মান শেফার্ডের মতো। গতকাল অফিস থেকে ফেরার সময়ও দেখেছিলাম কুকুরটা রোজকার মতো দাঁড়িয়ে আছে। আমি আমার ব্যাগ থেকে একটা রুটিও দিয়েছিলাম খেতে। কিন্তু আজকে সকালে অফিসে আসবার সময় দেখলাম কুকুরটা মরে পড়ে আছে, দেখে খুব খারাপ লাগলো। রাতে কোন অমানুষের বাচ্চা কুকুরটার উপর দিয়ে গাড়ি তুলে দিয়েছে। কুকুরটার জন্য ভীষণ খারাপ লাগছে। কিন্তু কেন বলতো? নুহাশ ফোঁস একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, না তেমন কিছু না। আপনাকে অফিসে মনমরা হয়ে থাকতে দেখলাম তো তাই। ওহ আচ্ছা, তা তো একটু ছিলাম। কুকুরটার জন্য খারাপ লাগছে বুঝলে তো। নুহাশ আর কথা বাড়ালো না। মৃদুল ভাইয়ের মতো মানুষ যখন কালকের অমন ভয়াবহ ঘটনাটা বেমালুম চেপে যেতে পেরেছে, সেখানে অন্যদের ক্ষেত্রে তো আরও স্বাভাবিক। কিন্তু এটাও কি সম্ভব? অফিসের কাজের এক ফাঁকে সে কেরানি রহমান মিয়াকেও জিজ্ঞাসা করল, কিন্তু তার প্রতিক্রিয়াও সেম বাকিদেরই মতনই দেখল সে। শেষমেশ একবার নবনীর কাছে ফোন দিয়ে যখন গতকালকের মৃত্যুর ঘটনার কথা জানতে চাইল, তখন নবনী তো অস্বীকার গেলই, উপরন্তু ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করল তার শরীর ঠিক আছে কিনা। কি হচ্ছে এসব তার সাথে? গতকাল এমন একটা দুর্ঘটনা ঘটে গেল আর সেটা কারো মনে নাই। অফিসের কাজে কোনোভাবেই মন বসছিল না নুহাশের। তারপরও এক প্রকার নিজের মনের বিরুদ্ধে সারাদিন অফিসের ধকল সামলিয়ে বিকালে অফিস শেষ করে রোজকার মতো বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। রোজকার মতো পার্কিংয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় আবারও সেই গাড়িটা এসে থামল নুহাশের সামনে। নুহাশ থমকে দাঁড়িয়ে নিজেকে শক্ত করে নিতেই গাড়ির গ্লাস নামিয়ে ভিতর থেকে রায়হান তরফদার একগাল হেসে বলল, আরে নুহাশ সাহেব, কতক্ষণ বাসের জন্য অপেক্ষা করবা? আসো গাড়িতে এসে বসো, আমি তোমার বাসার ওদিকটাতেই যাব। যাওয়ার পথে না হয় ড্রপ করে যাব। রায়হান তরফদারের এমন আচরণ সে এর আগে কখনো দেখেনি। খানিকটা ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল দেখে লোকটা আবার বলল, কি ভাবছো? তোমাকে গাড়িতে তুলে নিয়ে আবার কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলি কি না সেটা? তারপর হো হো করে হেসে উঠে আবার বলল, আরে ওসব কিছুই করব না।
তোমার সাথে আমার রেষারেষি অফিসের ভিতরে, অফিসের বাহিরে তো আমরা ভাই ভাই। আরে কি ভাবছো? উঠে এসো গাড়িতে। নন পার্কিংয়ে গাড়ি রাখার দায় আবার পুলিশে ধরলে ঝামেলায় পড়ে যাব। নুহাশ বিমুর মুখে গাড়িতে উঠে বসতেই গাড়িটা আবার চলতে শুরু করল। নুহাশ গাড়ির সিটে গুটিসুটি মেরে বসেছিল দেখে রায়হান তরফদার নিজেই নীরবতা ভেঙে বলে উঠল, কি ভাবছো তো? আরে আমি তো তোমার কোনো শত্রু নই। হ্যাঁ মানছি, একটা ফাইলে সিগনেচার করিয়ে নেওয়ার জন্য কিছুদিন চাপচাপি করেছিলাম, কিন্তু এখন তো সেসব ভুলে গিয়েছি। আর তুমিও ভুলে যাও। রায়হান তরফদারের এমন সদাচরণে নুহাশ বেশ অবাক হচ্ছে। একদিনের ব্যবধানে একটা মানুষের হুট করে এত পরিবর্তন। নুহাশ খানিকটা নড়চড়ে উঠে বলল, আচ্ছা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই করতে পারো। বলো কি জানতে চাও? আপনি সত্যি সত্যিই রায়হান তরফদার তো? কথাটা শুনে ড্রাইভিং সিটে বসে থাকা রায়হান তরফদার আবারও হো হো করে হেসে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। তারপর আবার সব চুপচাপ। কিছুক্ষণ পর গাড়িটা নুহাশের বাসার সামনে এসে থামলে নুহাশ লোকটাকে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে নেমে চলেই যাচ্ছিল। তখন গাড়ির ভিতর থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো নুহাশের কানে। হ্যালো ইয়াং ম্যান। নুহাশ চমকে উঠে পিছন ফিরে তাকাতেই দেখল রায়হান তরফদার শীতল অথচ বিকৃত মুখে তার দিকে তাকিয়ে আছে। মুখে একটা চওড়া হাসি। এই কণ্ঠস্বর সে চিনে, কণ্ঠটা রায়হান তরফদারের নয়। কিন্তু গাড়ির ভিতরে তো সে ছাড়া আর কেউ নেই। নুহাশকে হকচকিয়ে উঠতে দেখে লোকটা হাতের ইশারায় নুহাশকে তার বাম কাঁধে ঝুলতে থাকা ব্যাগটার দিকে ইশারা করিয়ে বলল, ওর ভিতরে যেটা রেখেছ সেটা তো দিয়ে যাও। নুহাশ হতবিহ্বলের মতো দাঁড়িয়ে থেকে বলল, মানে? বুঝতে পারছ না? আরে কাচের জারের মধ্যে যে আঙুলটা রেখেছ ওটার কথা বলছি। নুহাশ যে তার কাঁধের ব্যাগের ভিতরে একটা জারে ভরে তার নিজের আঙুল কেটে রেখে দিয়েছে তা এই লোকটা জানল কিভাবে? লোকটার দিকে বাকরুদ্ধ হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল নুহাশ। গাড়ির ভিতর থেকে লোকটা গলা বাড়িয়ে এবার বলল, কি হলো দাও? নুহাশ থতমত খেয়ে বলল, আমার ব্যাগের ভিতরে কি আছে তা আপনি কিভাবে জানলেন? আমি সবই জানি। তোমাকে তো কাল বলেছিলাম আঙুলটা যত্ন করে ব্যাগের ভিতরে রেখে দিতে। আমাদের আবার দেখা হলে তখন আমি নিজেই চেয়ে নিব। বিস্ময় নুহাশের চোয়াল ঝুলে পড়ল। কথাগুলো তো তাকে সেই ব্রিটিশ সাহেব তাকে বলেছিল, তাহলে এখন এই লোকটা কেন এসব বলছে? আর এই লোকের কণ্ঠস্বরই বা সেই আগুন্ত এর গলার স্বরের মতো শোনাচ্ছে কেন? কি হলো দাও? নুহাশ তোতলানো স্বরে বলল, আপনি কে? আমি তোমার অফিসের সিনিয়র কলিগ রায়হান তরফদার। তাহলে আপনি এই আঙুল চাইছেন কেন? আর আপনি এসব জানলেনই বা কিভাবে? আপনি রায়হান তরফদার নন। কে আপনি? উফ, বড্ড বেশি কথা বলো তুমি। আচ্ছা আমি যদি রায়হান তরফদার না হয়ে সেই ব্রিটিশ লোকটা হই তাহলে কি তুমি খুশি হবে? নুহাশ এবার দেখল গাড়ির ভিতরে বসে থাকা মানুষটার মুখব আর আকৃতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। বেটেখাটো একটা মানুষের পরিবর্তে এখন লম্বাকৃতির সেই সাহেবে পরিণত হয়েছে। নুহাশ বড় বড় চোখ করে তাকিয়ে আছে সেদিকে। লোকটা এবার একটা রহস্যময়ী হাসি হেসে বলল, ইয়াং ম্যান, তুমি না বড্ড কৌতূহলী? কেন যে ছোটদের মতো এত বায়না করো? দাও দেখি ব্যাগের ভিতরের আঙুলটা। নুহাশ এবার কিছু একটা বলতে গেলেও লোকটার চোখের দিকে তাকিয়ে আর বলবার সাহস হলো না। কিংকর্তব্যবিমূঢ় হয়ে সম্মোহিতের মতো ব্যাগ থেকে কাচের জারটা বার করে লোকটার হাতে দিয়েই বাসার ভিতরে ঢুকে গেল সে। বাসায় ঢুকে ধরাম করে দরজা দিয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কি হচ্ছে তার সাথে এসব? তার মানে রায়হান তরফদার আর ফিরে আসেনি, এসেছে তার আদলে ওই সাহেবটা। আর ওই লোকটাই আজ তার বেশে সারাদিন অফিসে ছিল। তাহলে বাকিরা কেন অস্বীকার যাচ্ছে পুরো ঘটনাটা? ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? নবনীর কথায় হকচকিয়ে উঠে দরজা থেকে সরে এলো নুহাশ। তারপর নিজেকে যথেষ্ট স্বাভাবিক বানিয়ে বলল, এমনিতেই। মাথাটা হঠাৎ করে চক্কর দিয়ে উঠল তো তাই।
নবনী এগিয়ে এসে নুহাসের কপালে গালে হাত দিয়ে পরখ করে নিয়ে বলল, অফিসে কি আবার কোনো ঝামেলা চলছে তোমার? কয়দিন ধরে তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে। না তেমন কিছু না, এমনিতেই কাজের একটু প্রেশার তো তাই। আচ্ছা তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। নুহাস রুমে চলে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর নবনীকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তোমাকে কি আমি গতকাল আমার এক অফিস কলিগ মারা যাওয়ার ব্যাপারে সত্যিই কোনো কিছু বলিনি? কই না তো। কি হয়েছে বলো তো? তুমি তো দুপুরেও একবার এই কথাটা জানতে চাইছিলে। কে মারা গিয়েছে তোমার অফিসে? নুহাস কিছুক্ষণ আমতা আমতা করে তারপর রুমে চলে আসলো। রুমে এসে অফিসের কাপড় ছেড়ে বিছানায় শুয়ে পড়ল সে। তারপর হঠাৎ কি মনে হতে পাশে থাকা মোবাইল ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করল নুহাস। কিন্তু অবিশ্বাস্যভাবে কল লিস্টেও গতকাল যে কয়েকবার সাগর সহ আরেকজন কল দিছিল তাদের দুজনারই কোনো হিস্টোরিই খুঁজে পেল না সে। নুহাসের এখন রীতিমতো ভয় লাগতে শুরু করেছে। সাহেবী ওই লোকটা আদৌ কোনো মানুষ তো নাকি মানুষের বেশে থাকা অন্য কিছু, নাকি সে ঘুমের ভিতরে কোনো দুঃস্বপ্ন দেখছে? এমনটা কি বাস্তবে আদৌ সম্ভব? হঠাৎ করে নুহাসের মাথায় প্রথম দিন লোকটার পরিচয় দেওয়ার সময় তার নামটা মনে হতেই শিউরে উঠল। সে সেদিন চাকরি হারানোর টেনশনে লোকটার নামের মানেটা না বুঝলেও এখন আর বুঝতে বাকি নেই তার। লোকটা তার নাম বলেছিল ওয়াশিন হেনরি লর্ড। ওয়াশিন যা একটা শয়তানের নাম, এই শয়তানের কাজই হলো মানুষের সাথে মিশে তার উপকার করার নামে ক্ষতি করা। নুহাসের আর বুঝতে বাকি রইল না সে ও শয়তানের খপ্পরে পড়েছে। আর সেই শয়তান ইচ্ছা পূরণের নামে তার সাথে এমন ভয়ঙ্কর খেলা খেলছে। এই খেলা সে অনতিবিলম্বে শেষ করবে এবার, নয়তো ভবিষ্যতে আরও বড় কোনো বিপদের মুখোমুখি পড়তে হতে পারে তাকে। রাতে নানান কসরতের ফন্দি ফাঁদল নুহাস। আগামীকালই এর একটা বিহিত করবে সে। পরদিন সকালে অফিসে যাওয়ার পর যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল নুহাস। আর ডেস্কে বসে কাজের ফাঁকে ফাঁকে রায়হান তরফদারের বেশে থাকা সেই ব্রিটিশ লোকটার গতিবিধি নজরদারি করতে লাগল। অফিসের প্রতিটা মানুষ যাকে রায়হান তরফদার ভেবে সম্মান করছে, শ্রদ্ধা করছে, তারা যদি ভুলক্রমে জানতে পারে লোকটা আসলে আদৌ আর বেঁচে নেই, বরং এখন তার শরীরে একটা ভয়ঙ্কর শয়তান বাসা বেঁধেছে, তাহলে কি হতে পারে? মৃদুল ভাই হয়তো স্ট্রোক করে পটলও তুলতে পারে। সারাদিন অফিস করার পর অফিস শেষে রোজকার মতো নুহাস অফিসের নিচে এসে বাসের জন্য অপেক্ষা করতে লাগল। তার বিশ্বাস একটু পরেই সেই লোকটা গাড়ি নিয়ে এসে তাকে ছেড়ে দেওয়ার কথা বলবে। হলো তাই। কিছুক্ষণ পর একটা কালো রঙের গাড়ি এসে নুহাসের সামনে দাঁড়ালো। তারপর গাড়ির গ্লাস নামিয়ে হাসি হাসি মুখে বলল, হ্যালো ইয়াং ম্যান, উঠে এসো গাড়িতে, আমি ওদিকটাতেই যাব। নুহাস শিকারীকে নিজ হতে ফাঁদের দিকে এগিয়ে আসতে দেখে মনে মনে বেশ খুশিই হল, কিন্তু মুখের হাবভাবে তা বুঝতে দিল না লোকটাকে। নুহাস গাড়িতে উঠে বসতেই গাড়িটা আবার চলতে শুরু করল। নুহাস তার সিটে বসে বসে একটু পর পর আর চোখে লোকটার দিকে তাকাচ্ছিল দেখে লোকটা বলে উঠল, হে ইয়াং ম্যান, কিছু বলবা? নুহাস একটু নড়েচড়ে বসে বলল, একটা কথা গতকাল থেকে বারবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কি কথা বলে ফেলো। রায়হান তরফদার তো সত্যি সত্যিই মারা গিয়েছে তাই না? হ্যাঁ। তা তো তুমি নিজের চোখেই দেখেছ। হ্যাঁ। আর প্রশ্নটা তো সেখানেই। তার লাশটা তো শুধু আমি নই, অফিসের বাকি স্টাফগুলোও দেখেছিল। তাহলে গতকাল তারা পুনরায় আবার আপনাকে রায়হান তরফদারের বেশে অফিসে দেখার পর কোনোরকম রিয়াক্ট কেন করল না? বরং সবাই এমন একটা ভাব করছে যেন তারা কোনো কিছু দেখেইনি। লোকটা নুহাসের কথাগুলো শুনে মৃদু হাসল। তারপর বলল, তুমি না বড্ড বোকা জানো তো। আচ্ছা তুমি তো আমার সম্পর্কে সবটা জেনেই গিয়েছো, তাই তোমার কাছে আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই। তুমি কি ভাবছো একটা মৃত মানুষকে নিজের চোখে দেখবার পর পরদিন আবার সেই মানুষটাকেই যদি সচক্ষে জীবিত দেখতে পাই, তাহলে কি একজন সাধারণ মস্তিষ্কের মানুষ স্বাভাবিক থাকতে পারবে? অবশ্যই নয়। সেটা তো আমারও প্রশ্ন। কেউই পারবে না।
কিন্তু ওরা কিভাবে স্বাভাবিক আছে? কারণ ওদের মস্তিষ্ক থেকে আমি গত পরশুদিনের সমস্ত ঘটনাটা মুছে দিয়েছি। নুহাশ চোখ দুটো গোল গোল বানিয়ে বলল, কিভাবে? এত কিছু স্বচক্ষে দেখবার পরও তোমার আমার শক্তি নিয়ে সন্দেহ আছে? আর তা নেই। কিন্তু ওদেরটা না হয় করলেন আমার স্ত্রী। আমার স্ত্রীর ওটা কিভাবে জানলেন আপনি? ও তো বাকিদের মতো সবকিছু ভুলে গিয়েছে। শুধু তোমার স্ত্রী নয়, সেই দিন ওই ঘটনার সাথে সম্পৃক্ত প্রতিটা মানুষের ব্রেইন থেকে আমি রায়হান তরফদারের মৃত্যুর ঘটনা মুছে দিয়েছি। কেন? কারণ তুমি ইচ্ছা করেছিলে রায়হান তরফদার আবার ফিরে আসুক। কিন্তু আমার কাউকে মেরে ফেলার শক্তিটা থাকলেও পুনরায় জীবিত করার কোনো শক্তি আমার নাই। তাই রায়হান তরফদারের শরীরটাকে নিয়েছি আমি। কথাগুলো বলার পর লোকটা গাড়ির ব্রেকে পা দিল। তারপর নুহাশকে উদ্দেশ্য করে আবার বলল, ইয়াং ম্যান, আশা করি তোমার সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছ। আর উত্তর দিতে দিতে তোমার বাসার সামনেও চলে এসেছি। কথাটা শুনে নুহাশ গাড়ির গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকালো একটাবার। তারপর বলল, ও তাই তো। কথায় কথায় কখন যে পৌঁছে গেলাম। আচ্ছা যাই হোক, থ্যাঙ্কস আপনাকে ড্রপ করে দেওয়ার জন্য। ইটস মাই প্লেজার ইয়াং ম্যান। নুহাশ মৃদু হেসে গাড়ি থেকে নেমে কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বলল, আচ্ছা আজকে একটাবার সেই গেমটা খেলা যাক। খেলবেন? আমার তো বেশ ভালোই লাগে। লোকটা রহস্যময় একটা হাসি হেসে বলল, আই লাভ গেমস। কিন্তু শর্তটা মনে আছে তো? হ্যাঁ। উত্তর দিতে পারলে আমার ইচ্ছা পূরণ হবে, আর উত্তর না দিতে পারলে আপনার, তাই তো? ইস, তো এখন শুরু করা যাক তাহলে। ওকে। তারপর কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে থাকার পর নুহাশকে উদ্দেশ্য করে লোকটা একটা প্রশ্ন করল। নুহাশও প্রশ্নটা শুনে কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর উত্তর দিলে লোকটা মৃদু হেসে বলল, তুমি তো জিনিয়াস দেখছি। আমার করা প্রতিটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে ফেলো তুমি। আচ্ছা এখন তাহলে মনে মনে একটা ইচ্ছার কথা ভাবো। নুহাশের চোখে এবার খুশির ঝলকানি খেলে গেল এক মুহূর্তের জন্য। সে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রাখার পর বলল, হ্যাঁ ভেবেছি। কথাটা শুনে গাড়ির ভিতরে বসে থাকা লোকটা মৃদু হাসল। তবে আর কিছু বলল না। গাড়ির গ্লাসটা উঠিয়ে নিয়ে সায় করে ছুটে চলল সামনের দিকে। নুহাশ এবার বাসার দিকে এগিয়ে না গিয়ে বরং রাস্তার দিকে আরেকটু হেলে পড়ে লক্ষ্য স্থির করে তাকিয়ে রইল গাড়িটার দিকে। গাড়ির পিছনে জ্বলতে থাকা দুপাশের লাল আলোটা ধীরে ধীরে মিহি হয়ে আসছে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে কান ফাটানো একটা শব্দ করে গাড়িটা শূন্যের উপরে উঠে আবার রাস্তার বুকে ছিটকে পড়ল। নুহাশ যেন এই দৃশ্যটা দেখার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। কাঁধের ব্যাগটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে দুর্ঘটনাকে লক্ষ্য করে সেদিকে দৌড় দিল এবার। মিনিট পাঁচেক পর ঘটনাস্থলে পৌঁছাতেই দেখল ইতিমধ্যে বেশ কিছু মানুষের ভিড় জমে গিয়েছে সেখানে। গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। নুহাশ ভিড় ঠেলে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে সেও দগ্ধ হয়ে যাওয়া গাড়িটার ভিতরে তাকালো এবার। দেখল গাড়ির ভিতরে একটা মানুষের দেহ জ্বলন্ত আগুনের মাঝে ঝলসে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নুহাশ ভিড় ঠেলে বেরিয়ে এলো আবার। নুহাশের মুখে এবার এক চিলতে হাসি ফুটে উঠেছে। জ্বলন্ত ওই আগুনের ধোঁয়ার সাথে সাথে তার সকল ইচ্ছা পূরণের গল্পগুলোও মিশে যাচ্ছে রাতের আধারে। সে চায় না আর কেউ ভুল করেও এমন ভয়ঙ্কর ইচ্ছা পূরণের খেলাতে মেতে উঠুক। 1 মাস পরে পার্কের এক প্রান্তে গোটা 10 কিশোর ছেলেরা ফুটবল খেলছে বেশ প্রফুল্লচিত্তে। আর তাদের থেকে খানিকটা দূরে তাদেরই সমবয়সী একজন মনমরা হয়ে বসে আছে মাথা নিচু করে। হ্যালো ইয়াং ম্যান, মন খারাপ কেন? তোমাকে খেলাতে নিচ্ছে না দেখে মন খারাপ? আচ্ছা তুমি বরং আমার সাথে একটা গেমস খেলো। খেলবা? হঠাৎ প্রশ্নে কিশোর মুখ তুলে তাকিয়ে দেখল তার সামনে 6 ফুট লম্বাকৃতির একজন কোট পরিহিত সুদর্শন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। লোকটার মুখে চওড়া হাসি ফুটে আছে। সমাপ্ত। ইচ্ছা পূরণ। সকল পর্ব একসাথে। আশিক।